সাকিব খানও ভালো না, অ্যাডলফ খানও ভালো না, বেড়া আক্তার বেডি, পুরুষ আক্তার মহিলা। তো এই যে এটা লিখে ওরা একটা সুখবোধ করে। আর এখন যদি আমি বলি আমি বেশি সুন্দর, ওই সাকিবের ভক্তরা আবার আমাকে নিয়ে দুনিয়ার পোস্ট করা শুরু করবে। অবশ্যই সাকিব খান অবশ্যই সুন্দর এবং আমার চোখে অবশ্যই সে সুদর্শন। পরিমণি হলো আমার দেখা একটা মানে সুন্দরীতমা নায়িকা। অ্যাডলফ নামের অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস সামথিং, পৃথিবী বিখ্যাত কিছু আর কি। ছেলেরা ক্রাশ খায় কেন? ছেলেরা না ওই অ্যাডলফ খান হইতে চায়। আমার কাছে ফ্যাশনের কোনো ছেলে মেয়ে বা জেন্ডার নেই, ফ্যাশনই। আমি পারিবারিকভাবে খানদানি, পাজামা পরলাম না প্লাজো পরলাম, হ্যাঁ চোখের কাজলটা কি বেশি দিয়ে ফেললাম কি না, আমি কিছু না হলে তো আসলে আমাকে নিয়ে এটা করার কথা না। ফেসবুকের অ্যালগোরিদম এমনভাবে অ্যাডলফ খানকে সেট করছে, ট্রেন্ডিংয়ে রেখে দেয়। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। 5 পয়সা দিয়েও আমি কোনোদিন কোনো অ্যাওয়ার্ড নেইনি। কোনো অর্গানাইজার, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি যদি বলতে পারে যে এটার জন্য আমি তাদেরকে একটা স্পন্সর দিয়েছি কিংবা আমি টাকা দিয়েছি, আমি সেদিন থেকে সমস্ত মিডিয়ার কাজকাম ছেড়ে দিব। ফ্যাশন, স্টাইল ও স্টেজ পারফরমেন্সে মুনশিয়ানা দেখিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সারা বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। নামের মধ্যেও আছে একটা জার্মান ভাব, বলছি অ্যাডলফ খানের কথা। খান বংশীয় এই ফ্যাশন কোরিওগ্রাফার আজ উপস্থিত হয়েছেন এনপিবির নেক্সট আইকন অনুষ্ঠানে। জানবো তার অজানা কথা। অ্যাডলফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেরি নাইস স্টার্টিং। এত সুন্দর করে তুমি ইন্ট্রো করলে এবং এত সুন্দর করে বিশেষিত করলে, সত্যি অনেক অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। এবং এখানে আজকে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি আই লাভ এনপিবি, সো আই হ্যাড টু কাম। এটা মনে হয় যে কেন যেন আমি দূর থেকে ফিল করি এনপিবি ইজ মাই ফ্যামিলি, এটা আমি খুব ফিল করি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুরুতেই আমরা একটু আপনার নামের ব্যাপারটা সম্পর্কে একটু জানতে চাইবো। যদি একটু জিজ্ঞেস করি, আপনার নামটা একটু ভিনদেশী ধরনের। এটা অ্যাডলফ খান। বেসিক্যালি আমার ফুল নেম হলো সাইদ হোসেন খান অ্যাডলফ। সো এটা জন্ম থেকেই একদম স্টার্টিংয়েই রাখা এবং আকিকা করে বা যেটা করা। আর আমি যখন আমার মায়ের গর্ভে তখনই আব্বু ঠিক করে রাখছে, জার্মানে যখন ছিলেন আব্বু রাখছিল যে আমার বড় ছেলের নাম অ্যাডলফ হবে। সো সেই জায়গা থেকে অ্যাডলফ ছিল। তো সাইদ হোসেন খান অ্যাডলফ, এটা তো একটা লং টাইম, মানে একটা একটা সাইদ হোসেন খান সব কিছু। সো আমি অ্যাডলফটাকে আর খানটাকে পিক করে নিয়ে মিডিয়াতে এস্টাবলিশ করলাম অ্যাডলফ খান। বাট আমার সার্টিফিকেট, পাসপোর্ট অ্যান্ড এডুকেশনাল যা কিছু আছে আমার, যেটা একাডেমিক্যাল বলো কিংবা প্রফেশনাল যে কাগজপত্র আছে, সবগুলোতে আমি সাইদ হোসেন খানটাই ইউজ করি। কিন্তু মিডিয়া পার্সন, অ্যাজ এ মিডিয়া পার্সন হিসেবে আমি অ্যাডলফ খানটাকেই মানে প্রেফার করি। আর অ্যাডলফ নামের অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস সামথিং, পৃথিবী বিখ্যাত কিছু আর কি। সো সেই নাম ধরে চলে আসছি। কিন্তু এটাকেই এক একজন অ্যাডলফ, তারপর মানে অনেক রকম ভাবে প্রোনাউন্স করে। সো আসলে কারেকশন করে দিলে এটা ঠিক হচ্ছে না, সো এটা আসলে রয়ে যাবে। এক্স্যাক্টলি। এবং এরকমও দেখেছি আমি যে বিভিন্ন জায়গার ভালো ভালো পজিশনে আছে এবং তারা কিন্তু যথেষ্ট মানে এডুকেটেড পারসন, বাট নামের উচ্চারণটা কিন্তু এভাবে অ্যাডলফ করছে। হ্যাঁ, তারা ওই অ্যাডলফকে 2 ভাগে ভাগ করে ফেলছে, অ্যাডলফ। তাদের কোনোভাবেই আমি অ্যাডলফ বোঝাতে পারি না। একটু এই সম্পর্কে জানবো। আজকে চমৎকার একটি ড্রেস পরে এসেছেন আপনি, এবং আমরা যতদূর জানি, যদি ভুল না করে থাকি, এবং আমি জানি আমি ভুল করছি না, যে আপনি একটা ড্রেস একবারের বেশি পরেন না ভাইয়া। আজকে যে ড্রেসটা পরে এসেছেন, এটাও কি আপনার নিজের ডিজাইন করা কিনা? এটা আমার নিজের ডিজাইন। আজকে আমি একদমই ক্যাজুয়াল আসতে চেয়েছি। আমি সবসময় খুব গর্জিয়াস এবং সব কিছু সময় একটু অন্য সবার থেকে একটু ব্যতিক্রম থাকার চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে হয় কি, টকশোগুলো হলো আমার এক একটা ডকুমেন্টস, একটা আর্কাইভ। আমি যখন অনেক বৃদ্ধ হয়ে যাব কিংবা যখন একদম শেষ বয়সে বসে আবার ইন্টারভিউগুলো দেখব বা আমার পরবর্তী প্রজন্ম দেখবে, ওই ইন্টারভিউ দেখে যেন মনে করে, ফিল করে যে কাছের মানুষটা বা রিলেট করতে পারে যে আমি কার সাথে দেখছি। অনেক সময় অনেক ভারী সাজগোজ বা ভারী পোশাক আশাক সব কিছু যেভাবে আমি অনুষ্ঠানে হাজির হই, সেটা আসলে সেইটার সাথে আমি আসলে টকশোটাকে একটু আলাদাভাবে ডিভাইড করি। সো আজকে আমি খুবই ক্যাজুয়াল আসছি। আমার জিন্স বা শার্ট যা কিছু ছিল সব আসলে আমার রেডিমেড কেনা। আজকে আমি কোনো আমার ডিজাইন পরিনি। রেডিমেড কেনা বলছেন, কিন্তু আমরা প্রায় দেখে থাকি আপনার কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের, আমি আমার ডিজাইন ছাড়া বাইরে ডিজাইন পরি না। এবং যেহেতু আপনি একবার করে একটা ড্রেস পরেন, আমার একটু জানতে ইচ্ছা করে সেই ড্রেসগুলো পরবর্তীতে কোথায় যায়? সেই ড্রেসগুলো সব আমার বাসায় থাকে। আমার যেগুলো পছন্দের সেগুলো সংরক্ষিত এবং খুব সুন্দরভাবে সেটাকে রাখা হয়েছে আলাদা রুম করে। এবং আমি প্রচুর দিতেও থাকি, মানে যার যেটা পছন্দ হয় এটা বলে যে এটা আমার লাগবে বা ওটা আমার লাগবে, তখন আমি
অনায়াসে তাদেরকে দিতে থাকি। আবার আছে আমার এমন কিছু ড্রেস আছে যেটা আসলে কি বলে অনেকের জন্য না, এটা আসলে অ্যাডলফ খানের জন্যই। তো সেগুলো তো আসলে তাদেরকে দিয়ে লাভ হবে না, ওগুলো আমি আমার কালেকশনে রেখে দিই। নিয়ার ফিউচারে আমার ড্রেস বা আমার টোটাল জুয়েলারি অ্যান্ড ড্রেস কালেকশন, আমার টোটাল ওয়ারড্রব নিয়ে আমার একটা এক্সিবিশন করার ইচ্ছে আছে। যদি এরকম হয় যে আপনার কোনো ভক্তরা বা কেউ পছন্দ করছেন বা আমি নিতে চাচ্ছি, আপনার এই ডিজাইনটাই আমার লাগবে, যেহেতু আপনার ডিজাইনগুলো কাস্টমাইজ থাকে অন্য কোথাও কিন্তু পাচ্ছি না, সেক্ষেত্রে কি এরকম কোনো সম্ভাবনা আছে যে আমি হ্যাঁ, চাইলে পেতে পারি? আমার বেসিক্যালি এটা একটা খুব চমৎকার কোশ্চেন। আমার কিন্তু ডিজাইনগুলো পড়াই হয় কিন্তু আমার ড্রেস সেলের একটা বিজনেস স্ট্র্যাটেজি থেকে। আমি যে জুয়েলারিটা পরি, আমি কেন এত জুয়েলারি পরি, কারণ আমি ওটা পরার পরের দিন থেকে আমার ওই জুয়েলারির প্রচুর অর্ডার আসে। এটা আমার একটা বিজনেস সেন্স থেকে পড়া। নট অনলি যে আমি পরছি জুয়েলারি, আচ্ছা মানে শুধু ফ্যাশন করছি তা না, আমি যখন আমার অ্যাজ এ ওনার মানে একটা জুয়েলারি বা কাপড়ের যখন ডিজাইনার হিসেবে আমি যখন আমার কাস্টমারদের কাছে সেল করতে যাই বা একটা মডেলকে দিয়ে পড়াই, একটা মডেলকে দিয়ে আমি যেই লাভবান বা যে বেনিফিটটা আমি না পাই, সেটা আমি নিজে পড়ে সেটা পাবলিকের কাছে পৌঁছে যায়, সাথে সাথে পৌঁছে যায় এবং সাথে সাথে ওটার অর্ডার আসতে থাকে। সো সেটা ড্রেস হোক, শুজ হোক, জুয়েলারি হোক বা আদার্স প্রপস হোক, তখন তারা আমার কাছে অর্ডার করতে পারে, পারচেস করতে পারে। এই তো বিষয়টা। তো আমার ওই জিনিসটাই যদি কারো লাগে, খুব পছন্দ হয়, সে অনায়াসে আমার কাছে এটা অর্ডার করতে পারবে। আর প্রিয় মানুষ হলে তো তাকে গিফট করে দিব। সেটা অন্য হিসেব। ভাইয়া, প্রতিটা ইভেন্টে কিন্তু নতুন পোশাকে হাজির হওয়া বেশ খরচের ব্যাপার। তো আপনার পেশা থেকে জানতে চাবো, যেহেতু একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, আপনার পেশা থেকে এই খরচটা কি আসে কিনা, নাকি নিজের থেকেই আপনি করছেন ভালো লাগে তাই? আমার এই জায়গাটায় আসলে তোমার এখন আমি খুবই সাউন্ড অ্যান্ড সলভেন্ট, বাট এই জায়গাটায় আসলে ইনভেস্টমেন্ট আসা বা এই খরচটা উঠে আসা বা আমি যা পড়ছি যা করছি এই জায়গা থেকেই আমার সব কিছু বের হয়ে আসবে এমনটা ভাবাটা ভুল। এটা সবার জন্য হয় না, কদাচিৎ দু একজন মানুষের সাথে ঘটে যে কিনা প্রচুর আর্ন করে এবং সেখান থেকে সে খরচ করছে, সেটা একটা আলাদা বিষয়। আবার অনেকে আছে প্রচুর আর্ন করছে কিন্তু সে নিজের জন্য খরচ করছে না, তাদের স্পন্সরের কাপড় চোপড় দিয়েই হয়ে যাচ্ছে। সো আমি তো স্পন্সরের কাপড় চোপড় খুব একটা মানে প্রেফার করি না কখনোই, নিজের ডিজাইন পরি। তো আমার আসলে আমি ব্যক্তিগতভাবে মানুষটা বা পৈতৃক সূত্রে বলো, বাবা দাদাদের সূত্রে বলো, যেভাবে বলো, আমি যথেষ্ট সচ্ছল এবং আসলে আমি এই জায়গায় যদি কোনো কিছু নাও করি, তাতে করেও আমার এই কাপড় চোপড় বা এই লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইলটার জন্য আমার মনে হয় না আমাকে পেছনে ফিরে তাকাতে হবে। সেটা ঠিক। হ্যাঁ, মাঝখানে আমি যা আর্ন করছি এখন যেই সোর্স থেকে, আমার অনেকগুলো সোর্স। একটা হলো স্কুল, গ্রুমিং, কোরিওগ্রাফি, ডিজাইনিং, ব্র্যান্ড প্রমোশন, ফিতা কাটা, লঞ্চিং, ব্র্যান্ড কানেক্টিং, যা কিছু বলো না কেন প্রত্যেকটার জন্যই আছে। আর এই যে বিভিন্ন টিভি শোগুলো তো আছেই। সো আমার মনে হয় যে এখন আর আমাকে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না, বিকজ আমি আমার মতো করে সব কিছু সেট আপ করে ফেলেছি। আপনি কি তাহলে পারিবারিকভাবেই ধনী, মানে যেহেতু খান বংশ এবং তার উপরে আপনার বেড়ে ওঠাটা আবার পুরান ঢাকায়? পারিবারিকভাবে ধনী শব্দটা বলবো না, তবে আমি পারিবারিকভাবে খানদানি, খান পরিবার, খানদানি পরিবার। আমাদের মানে বংশীয়ভাবে আমরা প্রত্যেকেই প্রচণ্ডভাবেই মানে স্ট্রং এবং সবাই শিক্ষিত। আমার ফ্যামিলিতে এটা কখনো কোথাও বলিনি, আমার ফ্যামিলিতে কিন্তু 17 জন ডক্টর, আমার ফুল ফ্যামিলিতে, এন্টায়ার ফ্যামিলিতে। একদম সিনিয়র হেড মেডিসিন প্রফেসর আমার সেজো চাচা, উনার থ্রুতে আরও আমাদের কাজিন মানে সবাই মিলে, কাজিনদের হাজব্যান্ড বা কাজিনদের বউ সবই আমাদের বাসায় হচ্ছে ডাক্তার। সো সবাই আমাদের 17টা ডাক্তার। আপনি কি হোম গাই নাকি মানে এই আপনার কোন অ্যাডলফ খানটাকে বেশি এনজয় করেন? আপনি অ্যাকচুয়ালি কোনটা? বাসায় আমি প্রচন্ড হোমসিক। একেবারে মানে বাসা মানে তো বাসাই। যদি সুযোগ পেতাম যে সারাদিন বাসায়, এবারে ওফ কি আনন্দ, এই আনন্দের কোনো সীমা নেই। এখন যত বড় হয়ে গেছি না, আগে যেমন মনে হতো যে না এটা করে একটু বাইরে যাব, ঘুরবো, মানে নিজের উপর টর্চার যেগুলো আর কি, আসলে রেস্ট একেবারেই দিতাম না। কিন্তু এখন মনে হয় যে 1 ঘন্টাও যদি পাই, এটা বরং আমি নিজের বিছানায় শুয়ে শরীরটাকে একটু আরাম দেই। মানে আমার কাছে এখন বাসাটা আমার কাছে হচ্ছে ওয়ান কাইন্ড অফ জান্নাত।
আমার কাছেও, আমার বাসা। কিন্তু এটা আসলে কেন? এটা কি বয়সের জন্য এরকম হয়ে গেছে নাকি নিজের থেকে ভেতর থেকে না, উপলব্ধি? আসলে আমি আসলে প্রচুর কাজ করি, প্রচুর দৌড়াই। আমার অন্যদের সবার মুভমেন্ট আর আমার মুভমেন্টের মধ্যে একটু পার্থক্য আছে। অন্য সবাই একটা যে কোনো যেভাবে করে যে অবস্থায় আছে সেখানেই হয়তো বা প্রোগ্রাম অ্যাটেন্ড করছে বা একটা জায়গায় যাচ্ছে, খুব একটা এটা নিয়ে ভাবছে না, যা কিছু একটা পড়ে যাচ্ছে। কিন্তু আমার এটা একটা লং প্রসেস। একটা প্রোগ্রামে যাব, আজকে এখানে যাব, আমাকে সতর্ক থাকতে হয় অ্যাডলফ খান যেন কোনো কিছু রিপিট না করে। অ্যাডলফ খানকে যেন অবশ্যই আজকে নতুনত্ব পায় সবাই, এবং অ্যাডলফ খানের কোথাও কোনো ভুল হলো কি না, কারণ ভুলটা তো সবাই আবার জুম করে দেখে। হ্যাঁ, পাজামা পরলাম না প্লাজো পরলাম, হ্যাঁ, চোখের কাজলটা কি বেশি দিয়ে ফেললাম কি না, কিংবা এরকম অনেক অনেক ব্যাপার থাকে। সো অনেক বেশি সতর্ক হতে হয়। এবং যে আমার এন্টায়ার টিম আমার ড্রেস সে রেডি করে, মানে আমি ডিজাইন করে দেওয়ার পর আমার দর্জি সেটাকে মেক করে, তারপর ওটার জন্য আবার ট্রায়াল, তারপর আমার মেকআপ আর্টিস্ট, তারপর হয় পার্লার অথবা দেখা যায় যে মাসুদ খান বিউটি জোন আছে যেখানে আমি সবসময় রেডি হই। আদারওয়াইজ আমার আরেকজন মেকআপ আর্টিস্ট হচ্ছে ওটা লাকি জাহান। তো ওরা দুজনই দেখা যায় যে যখন যেদিন আমার শিডিউলের সাথে মিলছে আমি দুজনকেই রাখি। এরপরে আমি আবার কি বলে ড্রেস কোনটা পরছি আজকে, ড্রেসের সাথে আমার বাকি কি কি আনুষঙ্গিক, তারপর জুতাটা কি হবে, এটার সাথে আমার কতটুকু জুয়েলারি হলে আসলে এটার সাথে প্রপার অ্যাডলফ খানকে প্রেজেন্ট করা যাবে। মানে অনেক পরলেও হলো না, আবার কম পড়ছেও না, আবার দেখা যাচ্ছে আজকে কোনো জুয়েলারি আর ভালো লাগছে না, ড্রেসটা এমনিই ভালো লাগছে। সো আমি ওটাকে সব কিছু ব্যালেন্স করি। তো সেই প্রসেস রেডি করে টোরে সেইখানে হাজির হওয়া, যেমন আজকে এখানে হাজির হওয়া, এটা একটা ডে লং প্রসেস, অন্যদের মতো না। সো এই প্রসেস করতে করতে প্রতিদিন টায়ার্ড তো লাগেই। তো সেই জায়গায় যদি একটু বাসায় থাকার সুযোগ পাই, একটু রেস্টের সুযোগ পাই, ফ্যামিলিকে সময় দেওয়ার সুযোগ পাই, আমি অবশ্যই সেটাকে খুব এনজয় করি এবং সেটাকে সেই জায়গা থেকে মনে হয় যে না, এটাকে প্রেফারেন্সটা আমার কাছে অনেক বেশি। একটু জানতে চাবো যে এখন বর্তমানে আপনার পেছনে হচ্ছে এই আনুষঙ্গিক কাজগুলো করার জন্য, যেহেতু এটা একটা লং প্রসেস এবং আপনি না খুবই সুন্দর করে জিনিসগুলো মেনটেন করেন, এরকম না স্পেসিফিক কিছু ক্যারেক্টার থাকে মানুষের ভেতরে, এরকম না যে আমি মানে এমনও আছে অনেক, যেমন আমি অনেক এলোমেলো ভাই, টু বি অনেস্ট। আমার রুমের গেলে বোঝা যায় যে সব এলোমেলো উড়াধুরা এভাবে টেনে টেনে বের করতে হয়, কোনটা পড়বো কি করবো রেডি করে, তো এরকম মানে খুব দৌড়াদৌড়ি লাস্ট মোমেন্ট টাইপের। কিন্তু কিছু মানুষ দেখি ভাইয়া, যেমন আমার স্কুলের কিছু টিচার ছিল আমার পছন্দ, থাকে না এরকম স্পেসিফিক, মানে খুবই সুন্দর চিন্তা, মানে উনি যে চিন্তা করতেছে, উনি কথা বলতেছে, সবই আমার কাছে ভালো লাগছে, এরকম ব্যাপার। তো আপনিও আমার কাছে এরকম একটা মানুষ, মানে আমি না জেন্ডার হিসেবে জিনিসটা আমি দেখছি না, ওভারঅল মানুষ হিসেবে নিজের ভেতরে যে সৌন্দর্যটা থাকা দরকার, আপনার ভেতরে এই জিনিসটা আমি দেখতে পাই, ইভেন আপনার মানে উচ্চারণ সহ এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ। কারণ আমার কাছে মনে হয় কি যে আমরা না, জীবনটা একটাই জীবন, সেখানে জীবনটা আবার খুব ছোট। তো সেই ছোট জীবনে আমরা ভুল করার সুযোগ অনেক, কিন্তু পারফেক্ট হবার সুযোগ খুব কম। তো যেই সময়টুকু, যে সুযোগটুকু আমরা পাই, সেটা অন স্ক্রিন বলো বা অফ স্ক্রিন বলো, মানুষের সাথে বলো কিংবা মিডিয়া মাধ্যমের সাথে বলো, তোমাকে অবশ্যই, তুমি যখন একটা জায়গায় চলে যাবে, যখন তোমাকে নিয়ে অনেক কথা হবে, যখন আমি বুঝলাম যে আমার আসলে সব কিছু নিয়ে অনেক কথা হয়, অন্য সবার চেয়ে বেশি হয়, যা খুশি, আমি সেদিন নাচতে গিয়ে যদি না নেচে যদি উষ্টা খেয়ে পড়েও যেতাম সেটাও নিউজ হতো। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আমার জন্য, অন্য সবার কিনা আমি জানি না, বাট আমার জন্য পারফেক্ট হওয়াটা অনেক জরুরি। আমি ভীষণ ভীষণ পারফেকশনিস্ট। তুমি যদি বলো যে আমার কাছে, তো আমি আমির খানকে সবাই খুব পারফেকশনিস্ট বলে, সবসময় বলে। তো আমার কাছে, আমি অন্যদের সাথে কম্পেয়ারে যাব না, বাট আমি আমার জায়গায়, এই জায়গায় আমি যতগুলো মানুষকে দেখি, সেটা ইনক্লুডিং ফিল্ম স্টার বলো, কোরিওগ্রাফার বলো, ডিজাইনার বলো, মেকআপ আর্টিস্ট বলো, কিংবা ইনক্লুডিং যাদেরকে দেখি পাবলিক ফিগার, আমার কাছে মনে হয়েছে যে এই একটা জায়গায় আমি একটু এগিয়ে থাকবো। আমি খুব বেশি পারফেক্ট এবং আমাকে নিয়ে আমি খুব মানে রেডি থাকি, রিসার্চ করি, বুঝে করার চেষ্টা করি। তবে কিছু কিছু করতে গিয়ে, আমরা সিনেমা বানাতে গেলে বা সিনেমার সময় যেমন বুঝি না যে কোনটা হিট হবে বা কোনটা ফ্লপ হবে রিলিজের আগে, তো পোশাক আশাক পরার সময় না ওইটাও মাঝে মাঝে বুঝি না যে কোনটা ক্লিক করবে কোনটা ক্লিক করবে না। মাঝে মাঝে দু একটাতে দেশে যুদ্ধও লেগে যায়, আবার মাঝে মাঝে সব ঠিকঠাক আছে আর কি। 10টার মধ্যে দু একটার মধ্যে একটু গন্ডগোল দেশের মধ্যে লেগে যায় যে আরফ খান এটা কি পড়লো। এখন আপনার বর্তমানে এই কাজগুলো করতে কতজন লোক আছে? আমার এখন প্রায় 4 থেকে 5 জন
আমার থাকে আপনাকে হেল্প এগুলো করার জন্য। সবকিছুর বিষয়। হ্যাঁ, এখন আমরা একটু যদি আপনার আগের অ্যাডলফ খানের দিকে চলে যাই, গ্ল্যামারাস দুনিয়া বাদ দিয়ে আগের অ্যাডলফ খানটা মানে আগের অ্যাডলফ খানটা কেমন ছিল? আগের আদলফ খানটা একদম সহজ সরল ছিল। আগের আদলফ খানকে এত চাপ নিতে হতো না, অ্যাডলফ খানকে এত কৈফিয়ত দিতে হতো না। অ্যাডলফ খান পড়ালেখা করতো, মাঝে মাঝে একটু ফ্যাশন করতো, শপিং করতো, ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে প্রচুর সময় দিতে পারতো, যা যা পছন্দের সব করতে পারতো। সে চটপটি ফুচকা পছন্দ করে, সেটা অনায়াসে রাস্তার যে কোনো দোকান থেকে খেতে পারতো। যেই জায়গায় যেতে পারতো, যে কোনো জায়গায় গিয়ে ছবি তোলা, ভিডিও করা, টিকটক আসক্ত ছিলাম একটা সময়, আমি ভীষণ প্রচুর টিকটক করতাম, সেগুলো করে ফেলতে পারতাম, সব কিছু করে ফেলতে পারতাম। এখন আমি কিছুই পারি না, সব বন্ধ হয়ে গেছে। আপনার কোন একটা স্ট্যাটাসে বোধহয় আমি দেখেছিলাম যে আপনি লিখেছিলেন স্বাধীনতা এবং এই আর কি সব জিনিস। সেদিন আমি যখন থেকে আমি মানে পুরোপুরি পাবলিক চিনে ফেলেছে বা পাবলিক আমাকে নিয়ে কথা বলা স্টার্ট করেছে, মানে দেখলাম যে আমি একটা মাথা ব্যথার কারণ পাবলিকের। তো তখন থেকে এটা ব্লেসিংস আমি বলবো। এই মাথা ব্যথার কারণ হতেও ভাগ্য লাগে। হ্যাঁ, সবাই চেষ্টা করে সারা বছর ওই হাইপ ক্রিয়েট করতে, কিন্তু আমি কোনো কারণ ছাড়াই হাইপে থেকে যাই। সো এটা আমার জন্য অবশ্যই লাকের একটা বিষয়। আর যেটা হলো যে, তো সেই জায়গা থেকে স্বাধীনতাটা চলে গেছে। আমি কি একটু খুঁজি মাঝে মাঝে, কারণ আমাকে কিন্তু সারাক্ষণ অ্যাডলফ খানকে ক্যারি করতে হচ্ছে। হ্যাঁ, আগে ওই অ্যাডলফ খান ছিল মিডিয়ার মানুষ, কিন্তু এভাবে ক্যারি করতে হয় নাই সারাক্ষণ আমাকে, মানে এরকম টেনশন বা প্রেশার ফিল করতে হয় নাই আসলে। ছোট্ট এই অ্যাডলফ খান কখন উপলব্ধি করলো প্রথম যে আমাকে ডিফারেন্ট হতে হতে, মানে এই জিনিসটা, মানে পরিপাটি হয়ে থাকা, চিন্তা ভাবনা, এই জিনিসটা উপলব্ধিটা কখন এসেছে? গত 1.5-2 বছর ধরে প্রতিদিন একটু একটু করে ভাবতে থাকলাম যে আমার সব বদলে যাচ্ছে, আমার সব কিছু অন্যরকম হয়ে যাচ্ছে, চাপ বেড়ে যাচ্ছে, পাবলিক চিনছে, পাবলিক এখন দেশ ছাড়িয়ে দেশে বাইরে মানুষ চিনছে। এখন আমার কিছু করলেই ভুল হয়, কথা শুনতে হয়, ট্রলের শিকার হতে হয়, নানান রকম রোস্টিং হয়। এই ব্যাপারগুলো তো আমার ছিল না। আগেও কাজ করতাম মিডিয়াতে, কিন্তু মানে আমাকে নিয়ে কেউ এগুলো করবে এটা এই ব্যাপারটাই ছিল না। আমার কমেন্টস বক্সে কখনো উল্টাপাল্টা কমেন্টসই আসতো না। এখন দেখা যায় 90%ই ফেক আইডি বা মানে আঘাত অ্যাটাকিং সব কমেন্টস। এটা তো আমার ছিল না। তো এই বিষয়গুলো ইনক্লুড হয়ে গেল, চাপ বেড়ে গেল এবং দায়িত্ব বেড়ে গেল। জবাবদিহিতার কোনো জায়গাই ছিল না। কি করছি না, কেন করছি, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা করে একটু সরি ফিল করছি, কোনটা করে প্রাউড ফিল করছি, সব কিছু। আমার তো সব কিছু নিয়ে প্রশ্ন কোনটা নিয়ে না। আমি কেন এত ভালো থাকবো, আমি কেন সুখে থাকবো, আমি কেন একটার পর একটা অ্যাচিভ করব, এত কিছু হয়ে যাচ্ছে, এই লোকটাকে কেন থামানো যাচ্ছে না কোনোভাবেই? লোকটাকে কেন পা ধরে, বাঙালিদের তো একটা স্বভাব আছে, কেউ উপরে উঠতে গেলে তার পা ধরে টানবে। এই যে একটা শিল্পী স্টাবলিশ হচ্ছে, সে দাঁড়াচ্ছে, সে একটা কিছু করছে, এটা কিন্তু তাদেরই লাভ, কারণ তাকে দিয়ে আমরা আরও অনেক কিছু পাবো, প্রোডাক্টিভ অনেক কিছু। কিন্তু আমাদের জাতিরা হলো কি করে তাকে ছোট করা যায়, সেটা সবার ক্ষেত্রেই, মানে কাউকে তারা ভালো বলে না। আগের সরকারও ভালো না, এখন মাঝখানে সরকারও ভালো না, এখনকার সরকারও ভালো না, মেসিও ভালো না, রোনালদোও ভালো না, সাকিব খানও ভালো না, অ্যাডলফ খানও ভালো না, কেউ ভালো না ওদের কাছে। তো আসলে এটা আসলে ওদের ব্যর্থ জীবনের একটা সুখী হবার একটা প্রয়াস। আমি বলবো ওরা এটা লিখে না, একটা দিক দিয়ে আমার খুব ভালো লাগে, ওরা এটা লিখে ওরা খুব সুখ অনুভব করে। এই যে লিখে ফেললাম, তুই একটা এটা, তুই একটা সেটা, এটা বলে এই যে লিখতে থাকে। হ্যাঁ, লিখে দিলাম, অ্যাটাক করে দিলাম, বেড়া আক্তার বেডি, তারপর কি মানে পুরুষ আক্তার মহিলা। তো এই যে এটা লিখে ওরা একটা সুখ বোধ করে। তখন একটা ভাবলাম যে আসলে আমি এটাকে রিয়্যাক্ট না করে বা এটাকে নিয়ে দুঃখবোধ না করে বা চাপ না নিয়ে, বরং ভাবি যে ওরা তো সুখী হচ্ছে আমার বদলতে, ওদেরকে এই মুহূর্তটা আমি সুখ দিতে পারছি। এই ছোট ছোট সুখ ওরা অন্য কোথাও পাচ্ছে না, ওরা আমার বা কোনো তারকার কমেন্টস বক্সে এসে লিখে ওই সুখটা পাচ্ছে। তো আমি কেন ওদের এই সুখটা থেকে বঞ্চিত করবো? ওরা সুখী হোক। অনেকের ধারণা আপনার ফ্যাশন, এমনকি ব্যক্তি হিসেবেও আপনি কিছুটা মেইলি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যারা আমার সাথে মিশবে, যারা আমার সাথে কিছু সময় কথা বলবে বা অফিসিয়ালি কাজ করবে কিংবা আমার সাথে একটা হ্যাং আউটে যাবে, সে কখনোই আমার চলা বলা, কথা বলা, ভাষা, প্রোনাউন্স, উচ্চারণ কোনোভাবেই এটা খুঁজে পাবে না।
তারা শুধু এই মেকআপের লুকটা, ফেসবুকের এডিটেড ছবি বা লুক, ওটার অ্যাপিয়ারেন্সটা দেখে ওরা জাজ করে ফেলে যে আমি বোধহয় এরকম না এরকম। কিন্তু যে আমার ব্যক্তিত্ব বা আমার পার্সোনালিটি বা আমার যে টোটাল অ্যারাউন্ডিং, আমি যে মানুষটা, সে মানুষটার সাথে যখন মিশবে, আমার ব্যবহার দেখবে, এবং আমি এতটাই ডাউন টু আর্থ, এতটাই হাম্বল, আমি কোনো এক সেকেন্ডের জন্য টেম্পার হই না। এই যে এত কিছু হয়ে যাচ্ছে, আমি জীবনে কখনো এক সেকেন্ডের জন্য রাগি নাই। বা একটা থাকে না উল্টাপাল্টা পোস্ট দিয়ে একে ধুয়ে দিচ্ছি, ওকে ধুয়ে দিচ্ছি, অ্যাকশনে যাচ্ছি, সাইবার ক্রাইমে যাচ্ছি, অনেক কিছুই তো আমি করতে পারি এখন। কিন্তু আমার কোনো কিছুই যে আমাকে নিয়ে কন্টিনিউয়াসলি দেখবা যে সবাই অ্যাডলফ খান সাজে, মিমিক্রি করে, আমার লুকটা ক্রিয়েট করে 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 ভিডিও পোস্ট করে অনেকগুলো পেজ। সো ওদের সাথে আমার দেখা হয়ে আমি বলি যে থ্যাংক ইউ। কেন থ্যাংক ইউ? কারণ তুমি আমাকে স্টাডি করো, আমাকে নিয়ে রিসার্চ করো, আমার মতো এই ড্রেসটা তোমার ঘরে যা আছে সেটা দিয়ে রেডি করে ক্যামেরার জন্য কিছু একটা রেডি করো, সেটা বিছানা চাদর হোক কিংবা গজ কাপড় হোক, সেটা থেকে তারপর তুমি গ্লু লাগাও, শরীরে গ্লু লাগাও, সুপার গ্লু লাগাও, এটা বানাও, এটা বানাও, চুল বানাও, মেকআপ বানাও, সব কিছু বানাও। তারপর ওই ভিডিওটা আমারটা দেখে ওটা মানে আত্মস্থ করো, তারপর ক্যামেরা অন করে সেটা ভিডিও করো, তারপর এডিট করো, তারপর পোস্ট করো। তোমার সারাটা দিন চলে যায় অনেক টাইম দিতে হয়। এই যে তুমি সারাটা দিন মানে মনের অজান্তে তুমি আমাকে ছোট করতে বা আমাকে ফানি করে প্রেজেন্ট করতে গিয়ে তুমি দিনের সারাটা দিন তুমি আমাকে দিয়ে দিচ্ছ। তুমি এআই দিয়ে আমার কিছু একটা ভিডিও ছবি বানাচ্ছ, সবার আগে তোমার গ্যালারিতে, তোমার মোবাইলের ফোনের গ্যালারিতে সবার আগে তুমি আমাকে স্থান দিচ্ছ। আগে তোমাকে আমার ছবিটা তোমার মোবাইলে সেভ করতে হবে বা পিসিতে সেভ করতে হবে, তারপর তুমি এআই দিয়ে জিনিসটা ক্রিয়েট করবে। সো তোমার মোবাইলে ঢুকে যাচ্ছি, তোমার সারাদিনের রুটিনে ঢুকে যাচ্ছি, তোমার ব্রেনে ঢুকে যাচ্ছি। তুমি পোস্ট করতে গিয়ে অনেক কিছু গুছিয়ে গেছি আমাকে আহত করার জন্য লিখছো, পোস্ট করছো, বলছো, তোমার ভিউ হচ্ছে, তোমার ডলার কামাচ্ছ। সব কিছুই আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে টোটালি ব্যাপারটাই হচ্ছে একটা পজিটিভ ওয়েতে। কারণ আমি মনে করি যে এই যে আমাকে নিয়ে ভাবছে, আমাকে নিয়ে এগুলো করছে, আমি কিছু না হলে তো আসলে আমাকে নিয়ে এটা করার কথা না। আমি কি বোঝাতে পেরেছি? আমি ভেরি ভেরি পজিটিভলি দেখি, এবং এটা মনে করি যে যেদিন দেখবো যে আর কেউ করছে না, সত্যি কথা বলতে যেটা, যেদিন দেখবো যে আমাকে নিয়ে এগুলো কেউ করছে না, এগুলো ক্রিয়েট করছে না, ভিডিও মেক বলো বা রোস্টিং বলো বা যেটাই হচ্ছে, সেদিন বুঝে নিবা যে আমার মার্কেট ফল করেছে, মানে আমি মার্কেটে নাই। সো ওই দিনটা আমি দেখতেও চাই না। সো ডু ইট প্রপারলি, কিন্তু করো। কিন্তু একটা রিকোয়েস্ট তাদের কাছে আমার, তোমরা যেটাকে করে আরও ব্যঙ্গ করে যে ভিডিওগুলো করছো বা যেটা করছো, আমি আসলে এইভাবে না মানুষটা। তোমরা ভিডিও বানাতে গিয়ে হাত পা নাড়িয়ে টাড়িয়ে অনেক রকমভাবে মেইলি ভঙ্গিমায় জিনিসটা করছো, কিন্তু আমি ব্যক্তি মানুষটা আসলে একেবারেই ওরকম না। সো ওটা তোমরা করে তৃপ্তি পাচ্ছ, বাট এটুকু একটু কারেকশন করে নিলে হয়তো বা তবুও ভিউ হবে, ওদের সমস্যা নেই। অ্যালগোরিদম, ফেসবুকের অ্যালগোরিদম এমনভাবে অ্যাডলফ খানকে সেট করছে, ট্রেন্ডিংয়ে রেখে দেয়। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই। তো এই জিনিসটা আসলে কেন ভাইয়া, এই যে মানুষগুলো একটা অনেক অ্যামাউন্ট, কিন্তু এই মানুষগুলো অনেকজন, এই মানুষগুলো একটা সার্টেন অ্যামাউন্ট অফ পিপল আপনাকে নিয়ে এরকম করছে, এই জিনিসগুলো আসলে মানে ভুলটা আসলে কোথায় তার? এটা কি আপনার এই যে মেকআপ দেখে এমন করছে, বা এই যে আপনি যে বললেন এত সুন্দর করে যে আপনার চিন্তাটা, যেটা আপনি বললেন যে হ্যাঁ নেগেটিভ কমেন্ট করে, এটা করে, ট্রল করে, বাট আমি জিনিসটাকে পজিটিভ ভাবে নিই যে আমাকে নিয়ে চিন্তা করছে। আমরা অনেকেই কিন্তু এই জিনিসটা পারি না, এটা আত্মস্থ করাটাই কিন্তু এই পজিটিভ ভাবে যে নিব, এটাই কিন্তু অনেক ধ্যানের ব্যাপার। ভাই এই জিনিসটা কিভাবে করেন? এটা আসলে দেখা যায় কি যে মানে আমার কাছে আসলে মনে হয় যে কেন করছে, আসলে আমি অনেক একে ভাবলাম, মাঝে মাঝে ভাবি যে এটা কেন করছে, কোথায় সমস্যা। পরে আমার কাছে একটাই রেজাল্ট হলো, ওরা এই রকম ব্যক্তিত্ব বা এইরকম একটা আর্টিস্ট বা এইরকম একজন ফিগার, পাবলিক ফিগার, ওরা এর আগে দেখে নাই। যদি এই জিনিসটা তারা অনেক সংখ্যক মানুষকে দেখতো, যে একই অ্যাডলফ খান অনেকের মধ্যে বসবাস করে, অনেকজনই অ্যাডলফ খানের মতো, বা অনেকেই এই জিনিসগুলো ফ্যাশন নিয়ে করছে, কাজ করছে, তাহলে ওই তাদের কাছে ব্যাপারটা খুব সহজ এবং বোধগম্য থাকতো। কিন্তু যখন দেখা যাচ্ছে যে এই জিনিস তো কোথাও দেখি না, এই একবার দেখতেছি সে স্যুট বুট পরা, এই আবার দেখতেছি আনারকলি পরছে, এই দেখতেছি 40-42 ভরি কেজি ওজনের গহনা পরছে, এই এরকম পরছে, মানে
এই যে চড়া মেকআপ বা এগুলো থাকে, তো এই ব্যাপারগুলো কিন্তু আমার কাজের একটা অংশ, আমার আইডেন্টিটির একটা অংশ। আমি আমাকে ঠিক এইভাবেই প্রেজেন্ট করতে পছন্দ করি। দেশে বিদেশে প্রত্যেকটা শিল্পীর একটা নিজস্ব সত্তা আছে, নিজস্ব একটা স্টাইল আছে, নিজস্ব একটা ঘরানা আছে, এটা মাথায় রাখবে। সে তাকে কেবল ওইভাবেই দেখতে চায়। তুমি এত বছর চলচ্চিত্রগুলো যদি তুমি দেখো, আমাদের প্রিয় নায়িকা গুণী শিল্পী ববিতার, সে গরিব ধনী বলো, সে কিন্তু তার ক্যারেক্টার বা তার অভিনয় যদি গরিবও করতো, তার একটা স্টাইল ক্যারি করতো। সে ঢং, তার ক্যারেক্টার, তার স্টাইল, তার চুল যেভাবে সুন্দর করে সেট করা, গরিবের ক্যারেক্টারেও সে ওভাবেই করতো। সে কিন্তু ববিতা থেকে কখনো বের হতে চায়নি। আজও যে সে বয়স হয়ে গেছে, এখনও সে কোথাও উপস্থিত হলে সেই যে চুল, তার যেভাবে করে সে মানুষকে দেখাতে পছন্দ করে, সে ববিতাকে কিন্তু আমরা ন্যাচারাল ওয়েতে, নর্মাল ওয়েতে, মানে আমরা যেভাবে ওটা ছাড়া, ববিতা ছাড়া ববিতাকে দেখতে চেয়েছি, সেটা আমরা পারিনি, কারণ আমরা তাকে ওভাবেই দেখেছি। এরকম আমি অসংখ্য মানুষকে বলবো যারা ওইভাবেই নিজেকে দেখতে পছন্দ করেছে এবং শেষ পর্যন্ত চেয়েছে আমাকে ওইভাবেই মানুষ দেখে রাখুক। সুচিত্রা সেন পর্দার আড়ালে চলে গেছে। সুচিত্রা সেন যতদিন পর্দায় স্ক্রিনে ছিলেন, সে মৃত্যুর পরও চেয়েছে আমার মৃত্যু পর্যন্ত মানুষ ওই সুচিত্রা সেনকে দেখুক। পরবর্তী মেকআপ ছাড়া বা তার ব্যক্তি জীবন বা সেই সুচিত্রা সেনকে সে কখনোই মানুষের সামনে আনতে চায়নি। এরকম আমাদের দেশেও অনেক অনেক শিল্পী আছে, অনেকেই আছে, তারা চায় ওইভাবেই নিজেকে। তো আমি আমাকে না ওই যেভাবে দেখে সেট করেছি, ওটা আসলে ওটাই মানুষের কাছে অ্যাকসেপ্টেড। আর কিছু মানুষ অ্যাকসেপ্ট করছে না, সেটা আসলে তাদেরকে কখনো অ্যাকসেপ্ট করানো যাবে না। আর আমি তাদেরকে অ্যাকসেপ্ট করাতে চাইও না, কারণ কেউ জোর করে দিনের বেলা ঘুমিয়ে থাকলে, জেগে যদি ঘুমিয়ে থাকার ভান করে, তাকে কখনো জাগানো যায় না। সো তাকে তুমি যতই বোঝাও, শিক্ষা দাও, জ্ঞান দাও, এটা এই কারণে, ওটা এই কারণে, আমার এই পোশাকটা এটার একটা বৈশিষ্ট্য, আমার এই জুয়েলারি একটা বৈশিষ্ট্য, আমার এই পারফরমেন্সের এই একটা বৈশিষ্ট্য, সেটা আসলে তুমি কখনো কখনো কাউকে কোনো দিন বোঝাতেই পারবে না, তুমি যে ব্যাখ্যাই দাও না কেন, যে ওয়েতেই বলো না কেন। সো বরং এই ব্যাখ্যাগুলো না দিয়ে বরং আমি আমার কাজের দিকেই ফোকাস করি। তবে যেটা একটা জিনিস যেটা বললে যে অনেক সংখ্যক, এখন এসে মনে হয় যে অডিয়েন্সের জন্যই তো কাজ করি, দর্শকদের জন্যই তো কাজ করি। যেহেতু আমাকে আল্লাহ আবার ঘুরিয়ে যে ফ্রন্ট ফেসে ক্যামেরার সামনে এনে বা এই ক্যামেরার লাইটে এনে দাঁড় করিয়েছে, আমি যদি ক্যামেরার পেছনে মানুষটা থাকতো তাহলে তার এই ব্যাপারগুলো, দ্বন্দ্বগুলো থাকতো না। যেহেতু ক্যামেরার সামনে এনে দাঁড় করিয়েছে, সো আমার কাছে অবশ্যই আমার অডিয়েন্সের চিন্তা ভাবনাটা, তাদের দৃষ্টিভঙ্গিটার একটা মূল্যায়ন আছে। সো আরও বুঝে কাজ করব, আরও বুঝে জেনে, যাতে তারা কষ্ট না পায়, তাদেরকে বিতর্কের সুযোগটা আমি দিব না এখন থেকে। ফ্যাশনের স্বার্থে আপনাকে প্রায় দেখা যায় যে ওই যে আপনার যে নিজস্ব ডিজাইনার গুলো, অনেকেই বলে থাকে যে হ্যাঁ মেয়েদের মতো একটা শার্ট পরছে, মেয়েদের মতো একটা টপস পরছে, এই জিনিসগুলোকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে ফ্যাশনের কোনো ছেলে মেয়ে বা জেন্ডার নেই। ফ্যাশনই পুরো ওয়ার্ল্ডে ইউনিসেক্স চলছে, ইউনিসেক্স ফ্যাশন। এখানে কোথাও মানে এই শার্টটা শুধু তাদের, ওই শার্টটা তাদের, এটা ডিভাইডেশনের কোনো জায়গা থাকে না। এই জায়গাটা শুধু আমাদের এখানে গুটি কতক মানুষের, যারা ফ্যাশন বোঝে, যারা ফ্যাশনকে নিয়ে আসলে খুবই চমৎকার চোখে দেখে, চমৎকার দৃষ্টিতে দেখে এবং নিজেকে মনে করে যে না, দিস ইজ দ্য পারফেক্ট, তাদেরকে আসলে তুমি সব কিছু তাদের কাছে সুন্দর। আর যে মানুষটা আসলে এই যে ব্যাপারটা, কারণ কি তারা না একটা জিনিস মনে রাখবে, স্কাই সবাই টাচ করতে চায়, কিন্তু স্কাই টাচ সবাই করতে পারে না। আকাশ ছোঁয়ার স্বপ্নটা সবারই থাকে, কিন্তু আকাশ ছুঁতে পারার ওই জীবনটা কারো কারো থাকে না। তখন নিচে বসে ওই আমরা বারবার আকাশের তারা চুরি করি, আকাশ ভরা তারা, কিন্তু তাদের কাছে মনে হবে আকাশে কোনো তারা নেই। সো তাদের এই ব্যর্থতা, তাদের এই গ্ল্যানি, হতাশা বা তাদের যে মানে দৃষ্টিভঙ্গি কখনো চেঞ্জ হবে না, কারণ তাদের লাইফ কখনো বদলাবে না। তারা হেল্পলেস, তারা হোপলেস, তারা যত হীনমন্যতার পরিচয় আছে, তাদের লাইফটাই হচ্ছে ব্যর্থতা। তারা সব কিছু দুঃখ, কষ্ট, ব্যর্থতা, হতাশা, অসফলতায় পরিপূর্ণ। তারা কখনো কোনো মানুষের সাকসেস দেখতে পারবে না। সো তাদের নিয়ে তোমার জীবন না, তোমার ছোট জীবনটা, তোমার রঙিন জীবনটা তোমার একার।
তুমি বরং আকাশের তারা হয়ে জ্বলজ্বল করো। আরেকজন ফ্যাশন ডিজাইনার সম্ভবত আছেন রুমি নামের, ওনার একটা ইন্টারভিউ দেখেছিলাম, উনি আপনার নামে অনেক নেগেটিভ কথা বলছেন। অ্যাকচুয়ালি আপনার উনিও ফ্যাশন ডিজাইনার, উনি মোটেই ফ্যাশন এরকম ডিজাইনার না, কিছু দেখলাম। সে সেলফ প্রোক্লেমড ফ্যাশন ডিজাইনার, সে ইন্টেরিয়র বিজনেস করে, কিন্তু সে না ইন্টেরিয়র ডিজাইনার না সে ফ্যাশন ডিজাইনার। সে এসে মানে আমার হাইপ তোলার জন্য সে বলে যে ওনাকে নিয়ে কথা বলবো না, কিন্তু তারপরও সে আমাকে নিয়েই কথা বলে এবং সারাক্ষণই সে অ্যাডলফকে ধারণ করে চলে। অ্যাডলফ ডানে গেলে ডানে যাবে, বামে গেলে বামে যাবে, অ্যাডলফ পানি খেলে সে পানি খাবে, অ্যাডলফ অজু করলে অজু করবে, সারাটা পা থেকে মাথা পর্যন্ত বান্দা একেবারে মসজিদের মতো ইমারত দিয়ে অ্যাডলফ খানকে গড়ে রেখেছে। কিন্তু এরকম নেগেটিভ তাহলে মুখে বলার কারণটা কি? সে নিজে সে আপনার বোঝাতে ফেমটা চায় ধরে আর কি, সে উঠতে বোঝাতে চাচ্ছে। চায়। এবং আমি আজকে যে কথাটা বলে আসি আমার গণমাধ্যমে ভাই বোনদের কাছে, পরের দিনই সে সেই কথাটা রিপিট করে, মানে কথাগুলো সে মুখস্থ করে, আগের দিন স্টাডি করে পরের দিন ওগুলাকে আবার ঝালাই করে। বোঝাতে পেরেছি? এবং এত ভুলভাল ইংলিশ বলে, এত ভুলভাল ইংলিশ এবং এত বাজেভাবে প্রোনাউন্স এবং এত বাজেভাবে সে প্রেজেন্ট করে। আচ্ছা শোনো, একটা মানুষের, আমি কাউকে ছোট করে খাটো করে বলবো না, একটা মানুষের মধ্যে থাকতেই পারে একটু মেলি ভাব বা একটা অসঙ্গতি থাকতেই পারে, সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা কেউ কথা বলবো না, কিন্তু এটা টোটালি একটা ডিজাস্টার। এবং আমার চলার পথে মানে একটা বলতেই হচ্ছে আমাকে, আজকে বলার নামটা বলেছো দেখে বলছি, আমার চলার পথে বিশাল বড় একটা প্রবলেম, এ বিগ প্রবলেম ফর মাই ক্যারিয়ার। বিকজ আমি যা করছি আমার ছায়া পাড়িয়ে সে সেটা করছে, মানে সারাক্ষণ, মানে আমার প্রতিটা অর্গানাইজার অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক সেই জায়গাটায় সে নক দিবে, তার ওইটা পাইতে হবে। আমি এটা করেছি আজকে, তার ওইটা করতে হবে। আমার ভিডিও দেখছে, ক্যাটওয়াকের ভিডিও, যে আমি গ্রুমিং করাচ্ছি বিউটি কন্টেস্টের, সে হঠাৎ করে ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন ডিরেক্টর হয়ে গেল, ফ্যাশন শো করে ফেলল, আর উল্টাপাল্টা বলছে, ব্যাখ্যা করছে, বলছে লুই ভিটনকে সে রিক্রিয়েট করেছে। লুই ভিটনকে কীভাবে রিক্রিয়েট করা যায়? প্যারিসকে রিক্রিয়েট করেছে নাকি? আজকে আমি প্যারিসকে রিক্রিয়েট করে এসেছি। প্যারিস কী করে রিক্রিয়েট করা যায়? ব্র্যান্ডকে কি করে রিক্রিয়েট করা যায়? আমাকে তুমি অ্যান্সার দাও। হ্যাঁ, আমার বলতে কোথাও দ্বিধা নেই, আমি কেন, আর ওর জন্য যদি বলে যে জায়গাটা নষ্ট হচ্ছে, জায়গাটা এ করছে, এটা করছে, ওটা করছে, ওর সাথে আমাকে, তখন আমার পজিটিভ দিকগুলো না মানুষ ওই জায়গাটায় মিলিয়ে ফেলছে, যে ও যা করছে আমিও তাই করছি, সেই জায়গাগুলোতে আমার খুব প্রবলেম হচ্ছে। তাহলে উনিও কি ওই কাতারেই পড়ে যে আমাদের দেশের মানুষগুলো যেরকম, যে কাউকে উপরে উঠতে দেখলে এটা কিন্তু নট অনলি সেলিব্রিটি, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে দেখি। ওইটা ইন্টেনশন না, তার ইন্টেনশন হচ্ছে হলো মানে সকাল থেকে রাত পর্যন্ত তার অ্যাডলফ খান হইতে হবে। হ্যাঁ, কিন্তু আবার আমি নেগেটিভ কথাও বলতেছি। হ্যাঁ, নেগেটিভ কথা না বললে তো সে উপরে যাতে উঠতে পারবে না। তার নিজেকে একটা বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য সেটা বলছে। মিথ্যাচার, প্রচুর মিথ্যাচার, মানে যে মিথ্যাচারের কোনো নেই, মানে ব্যাপার কি বলবো। এই মহারাষ্ট্র থেকে সে করে আসছে, কোনোভাবেই সে পুরো দেশ যখন ভিসা মানে অফ, ইন্ডিয়াতে যাওয়াই নেই, কোথাও নেই। আমি তোমাদের এই অনুষ্ঠানে চ্যালেঞ্জ করে বলে গেলাম, যদি সে ইন্ডিয়াতে কোর্স করে আসে, সে বারবার বলছে যদি ইন্ডিয়ার গ্রুমিং ক্লাসের সে একটা ছবি দিতে পারে, ভিডিও দিতে পারে, আমাকে যা বলবে আমি তাই করব। আপনি তো দীর্ঘদিন ধরে আর কি মানুষজনকে গ্রুমিং করছেন, শেখাচ্ছেন, আপনার এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আপনি পরিচালনা করছেন বলে আমরা জানি এবং দেখে আসছি। যে এমন কি কোনো অভিজ্ঞতা হয়েছে ক্লাস করতে যে বা করাতে যে, গ্রুমিং করাতে যে কেউ পছন্দ করেছে বা আপনাকে অ্যাপ্রোচ করেছে? হয় আসলে ক্রাশ খাওয়া বা প্রেমের অফার বা এই যে চট করে হওয়া। গাড়িতে আসতে আসতেও একজন টেক্সট করেছে যে মানে আমার উপর ফল ইন করেছে। সো এটা মানে হতেই পারে, যে কোনো সময় যে কোনো সেক্টরে হতে পারে। ছেলে নামে বলতে হবে। আমার ক্ষেত্রে ক্রাশ খাওয়ার ক্ষেত্রে দুটাই ঘটে। এক্স্যাক্টলি, দুটাই ঘটে, আমি মিথ্যে বলবো না, দুটাই ঘটে। এবং আমি যতটুকু শুনেছি, মানে জেনেছি, ছেলেরা ক্রাশ খায় কেন? ছেলেরা না ওই অ্যাডলফ খান হইতে চায়, একটু কোনোভাবে অ্যাডলফ খানের মতো একটু ফ্যাশন ক্যারি করতে চায়। অ্যাডলফ খানের এটা দেখতে ভালো লাগতেছে, অ্যাডলফ খানের এরকম হলে, অ্যাডলফ খানকে নিয়ে এরকম তোলপাড় হয়, অ্যাডলফ খানকে নিয়ে এরকম মানুষজন ক্রেজি হয়ে যায়। সো ওয়াই নট মি? তারা ওই কারণে বেশি ক্রাশ খায় যে না,
কোনোভাবে যদি ভাইয়ার মতো একটু ফ্যাশনেবল হতে পারতাম বা একটু এই জিনিসটা ক্যারি করতে পারতাম বা এরকম যদি আমার সাথে ঘটতো, ব্যাপারটা এরকম ওই জায়গা। এতটুকু হলেও তো জিনিসটা অনেক সুন্দর একটা পর্যায়ে থাকে যে ওকে আপনাকে ভালো লাগছে তাই বলছে। উঁচু মহল। ছেলে হোক মেয়ে হোক, উঁচু মহল নিচু মহল কোনো কিছু বাদ নাই, মানে সব জায়গা থেকে। এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই। এটা আসলে যখন আমি মানে ফোকাসে, মানে ফ্রন্ট লাইনে, টাইম লাইনে বা হাইপে, তখন দেখলাম যে এই জায়গাটায় অনেক মানুষের একটা আকর্ষণ বা আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছি আমি। তারা আসলে থাকে না, অনেকের ক্ষমতা আছে, অনেক টাকা আছে, অনেক কিছু চাইলেই একে পাওয়া যাচ্ছে, তাকে পাওয়া যাচ্ছে, দুনিয়া হাতের মুঠোয়, যা যা চাইছে সব কিছু তার অ্যাচিভ হয়ে যাচ্ছে। সো দেখি তো অ্যাডলফকে একটু খোঁচা দিয়ে বা অ্যাডলফকে অ্যাপ্রোচ করে, ওই যে দূর থেকে একটা মানুষকে জাজ করে না, তার আউটলুক বা মেকআপ গেটআপ দেখে থেকে হয়তো অ্যাডলফ রাজি হয়ে যাবে বা অ্যাডলফকে হয়তো বা পোক করলেই কাজ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে তারা তাদের চেষ্টা চালায়, তারা তাদের পছন্দের কথা বলে, তারা তাদের অ্যাপ্লাই করে, এই করবে সেই করবে, গাড়ি পাঠাবে, প্লেন পাঠাবে, দেশ ঘোরাবে, বিদেশ ঘোরাবে, এগুলো। কিন্তু তারা এই জায়গাটায় বলবো যে একটু বোকা, কারণ যার আসলে সবই আছে, যে আসলে সাউন্ড অ্যান্ড সলভেন্ট, যে আসলে সচ্ছল, তার মনে হয় না কাউকে প্রয়োজন আছে। প্রয়োজন তাদের আছে যারা একটু নিডি বা যাদের আসলে এরকম কাউকে দরকার। সো আমি তো নিজেই পারিবারিকভাবে বলো, ব্যক্তিগতভাবে বলো, মিডিয়ায় কাজ করে বলো, আমি আসলে আমাকে খুব ভালো রাখতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে। সো আমার কোনো ব্যক্তিকে প্রয়োজন পড়বে না বা তাদের এই সব ফাঁদে আমার পাড়া দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ভাই আমরা বিভিন্ন নায়িকাদের ক্ষেত্রে আর ভালো লাগার কথা বললে না, সেটা ভালো লাগে। তো আমি বলি এই ভালো লাগাটা আমার প্রতি, যে আপনার ভালো লাগাটা, অনুরাগ, হ্যাঁ, আমার প্রতি যে আপনার অ্যাট্রাকশন, সেটা আপনি রেখে দেন, এটার প্রতি আমার প্রচুর রেসপেক্ট আছে। ভালো লাগবে না, আমাকে ভালোবাসে, ভালো লাগে, এটা তো আমার ভালো লাগার কথা। এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, পজিটিভলি দেখি। আচ্ছা ভালো লাগতেছে, আমার পছন্দ করে, আচ্ছা ঠিক আছে, আমি জেনে থাকি যে তুমি আমাকে ভালোবাসো। কিন্তু এটা যখন নেগেটিভ অ্যাপ্রোচে চলে যায় বা অন্য ইন্টেনশনে চলে যায়, সেক্ষেত্রে আমার একটু ঘোর আপত্তি আছে। ওই মোমেন্টগুলো ট্যাকল করেন কিভাবে? যেমন নায়িকাদের ক্ষেত্রে কিন্তু দেখি যে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে হয়, টু বি অনেস্ট, এন্ড বিভিন্ন রকমের থ্রেট, মানে এই সমস্ত জায়গা থেকে যখন অ্যাপ্রোচগুলো আসে, না বলতে পারে, না ঠিক মতন করে একটা কথা বলতে পারে, জিনিসগুলো কিন্তু খুবই হ্যারাসমেন্টের ব্যাপারে চলে যায়। আপনার এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা ভাইয়া? আমার আসলে, আমি না ওই পর্যন্তই যাই না, ওই লেভেলটাই আমি টাচ করি না বা কানেক্টেড হই না, যেটার জন্য আসলে পরবর্তীতে আমাকে হ্যারেস করতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? মানে আমি তোমার সাথে কথা বলছি, যোগাযোগ করছি, তোমার ব্যাপারটা শুনছি যে তুমি আমাকে ভীষণ পছন্দ করো বা আমাকে তুমি অ্যাডমায়ার করো বা আমার এই জিনিসটা তোমার ভীষণ ভালো লাগে এবং এটা এই কারণে তুমি অ্যাডলফ খানকে সারাদিন স্বপ্ন দেখো, ঠিক আছে। কিন্তু ওইটাকে ফায়দা করে বা ফায়দা লুটিয়ে অনেক কিছু হাসিল করা, অ্যাচিভ করা বা আমার বিভিন্ন স্বার্থ সিদ্ধি করা, এই ব্যাপারগুলো আমি কখনো করি না বা পছন্দ করি না। বা একটা ভালো ফ্যামিলি থেকে আসা, তো শিক্ষা আছে, বিবেক আছে, আমার একটা নিজস্ব একটা মোরালিটি, একটা নিজস্বতা আছে, যেটা থেকে আসলে আমাকে ওগুলো বাধা দেয়। আমার পারিবারিক শিক্ষা, আমার পেছনে যে পরিবারটা, সেটা আমাকে অনেক কিছু করতে বাধা দেয়। চাইলে তো অনেক কিছু করা যায়, তারা করতে পারে যারা দড়ি ছাড়া গরু, পিছনে ফ্যামিলি নাই, কাউকে কৈফিয়ত দেওয়ার জায়গা নেই, রাতে বাড়ি ফিরে কাউকে বলতে হবে না আজকে তুমি ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো। খারাপ কাজ করতে এসে যে একটা জনতার আদালতের মতো পরিবার আদালতের যে জবাবদিহিতার জায়গা, সেই জায়গাটা আমার এখনও আছে, এই জায়গাটা রেখে দেই। তো যে মানুষগুলো আমাকে ওই আদালতে প্রশ্নবিদ্ধ করবে, সেই জায়গাটাই আমি রাখি না, যাতে আমাকে কোনো প্রশ্ন করতে না পারে। আর তাদেরকেও আমি সেই স্পেসটা দিই নেই, যে স্পেসটার জন্য পরবর্তীতে তারা আমাকে হ্যারেস করার সুযোগ পায়। এটা তোমার কন্ট্রোলিংটা তোমাকে করতে হবে, যে তুমি কোন পর্যন্ত কাকে অ্যালাউ করবে, কোন পর্যন্ত কার এক্সেস আছে, কার কতটুকু এক্সেস নাই, তাহলে তোমার আর এই ঝামেলাগুলো থাকে না। আপনার যে অনেক ধৈর্য এবং এই সুন্দর চিন্তা করার যে ভিত্তিটা, সেটা কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে সুন্দর করে। যেমন আমার চাচি ফুপুরা সেদিন আসলো বাসায়, আসার পর বলতেছে যে বাবা তোমাকে তো আসলে মানে দেশের বাইরে সবাই চিনে ফেলছে,
তোমাকে কিন্তু আর চেনানোর কিছু নাই। মানে যে কয়টা মানুষকে বাংলাদেশে এক বাক্যে চেনে সেই জায়গাটায় তোমার তালিকা চলে এসছে। সো তুমি না তোমার একটা নিজস্বতা একটা ক্রিয়েট করেছো এবং তোমার নিজস্ব বেশ কিছু প্রতিভা বা তোমার অ্যাচিভমেন্ট অলরেডি হয়ে গেছে। তো এমন কোনো কিছু করো না যেটা আসলে তোমার এই অ্যাচিভমেন্টগুলোকে নড়বড়ে করে দেয়। মানে ভালো গুণগুলোকে, ভালো জিনিসগুলো একটা ভুলের জন্য বা একটা বিতর্কের জন্য হয়তো ধামাচাপা পড়ে যায়। তো ওই কথাগুলো খুব সুন্দর করে আমাকে গুছিয়ে বললো। এখন জাস্ট জিনিসটাকে মেইনটেইন করা যে আসলে কোনটা আমি করতে চাই, কোনটা করব, আর কোনটা করলে আসলে করার মতো করে করব। মানে যদি মুভি করি, মুভিতে যদি যেহেতু এন্ট্রি করছি, সো আমি চাই যে এমন কিছু জিনিস করতে যে জিনিসটা আসলে আমাকে এগিয়েই নিবে, আমাকে আবার নতুন করে বিতর্কের জন্ম দিবে না। এখন তুমি যদি বলো যে না ভাইয়া ভাইরাল হইতে হবে, সারাক্ষণ বিতর্কে থাকতে হবে, সারাক্ষণ টাইম লাইনে থাকতে হবে, টাইম লাইনে এমনিতেই থাকবো। টাইম লাইনের স্বাদ আমার মিটে গেছে। বিশ্বাস কর, কোনো কিছুই আমি ভাইরাল হবার জন্য বা ইচ্ছাকৃত কোনো কিছু করি না। আমি ঘটনা ঘটানোর আগেও জানি না এটা পরের দিন এরকম একটা ঘটে যাবে। ঘরে বসে বসে দেখতে থাকি, বোকার মতো দেখতে থাকি। আমি নিজেও জানি না আসলে সত্যি কথা। অনেকে আমাকে আমার বন্ধুরা প্রশ্ন করে, তুমি কি এটা ইচ্ছা করে করছো? মানে তুমি এটা কেন করছো, বা তুমি কি ইচ্ছা করে আমি কোনো কিছু ইচ্ছা করে করি না। এটা ইচ্ছে করে করার ঘটনা না আসলে অনেক কিছু। এই যে আমার বাবার জানাজার সময় সালাম ফেরানো নিয়ে, তারপরে তোমার এরকম পরপর তো 1 বছর অনেকগুলো ঘটনা, মানে 1 মাস 2 মাস পরেই আমার একটা করে ঘটনা। অন্যরা যেমন মারামারি করে লাইভে, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি কত কিছু করছে হাইপে থাকার জন্য, আমি কোনো কিছু না করে আমার চলার পথে আমি যাই করি তাই নিয়ে ঘটনা ঘটে যায়। হ্যাঁ, অ্যাডলফ খান এটা করলো, অ্যাডলফ কেন এত অ্যাওয়ার্ড পাবে, অ্যাডলফ কেন এত ড্রেস পরবে, অ্যাডলফ কেন এত সাজগোজ করবে, অ্যাডলফ কেন এ করবে। হ্যাঁ, অ্যাডলফ কেন আসলে পুরো মহল চেঞ্জ হয়ে যায়। একটা অনুষ্ঠানে ঢোকার সাথে সাথে অনুষ্ঠান মানে একটা রকম থাকে, পুরো শেপ চেঞ্জ হয়ে যায়। অ্যাডলফ কেন থাকলে সাথে সাথে সব এত ক্যামেরা কেন ঘিরে। এখন আমাকে দিয়ে যদি ভিউ হয়, আমি যদি ভিউ শীর্ষে থাকি, আমারটা যদি মিলিয়ন মিলিয়ন হয়, সেই ভাইরা তো বুঝে যদি এখন আমাকে ঘিরে থাকে, তারা আমাকে পছন্দ করে এবং আমাকে বোঝে। সো এটা কি আমার দোষ? এটা কি আমার দোষ? তোমার ভিউ হচ্ছে না, আমার হচ্ছে, ওর হচ্ছে না, আমার হচ্ছে, এটা তো আমার কোনো দোষ বা আমার পাপ না। আমাকে ঘিরে যদি সবাই সব অনুষ্ঠানে অমুক নায়িকা, তমুক নায়িকা, অমুক অভিনেতা, তমুক অভিনেতা, মানে সব নাম করা বিখ্যাত ব্যক্তিরা আছে, আমি শুধু একটু উপস্থিত হয়েছি, পরের দিন গিয়ে কি হলো, সেই ব্যক্তিদের বা অনুষ্ঠান কি নিয়ে অনুষ্ঠান কিছু নাই, শুধু আমার ভিডিও, আমার ভিডিও, আমার ভিডিও। আমি সিঁড়িতে উঠছি, নামছি, সোফায় বসছি, চুল ঠিক করছি, কি করছি, সব ওই ভিডিও। কিন্তু বাকি যে অনুষ্ঠানের এত কিছু, এত তারকার মেলা, এত কিছু সাজানো নীতিমালা, কাঠামো, কিছুই নাই, শুধু অ্যাডলফের ভিডিও। এটা কি আমার দোষ? এখন এত সাংবাদিক, অনেকে বলে যে হ্যাঁ সব সাংবাদিকদের টাকা পয়সা দিয়ে রাখছি। এত জার্নালিস্ট এখন, এত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার্স, এত পেজ ওনার, এতজনকে মেনটেন করা। এই টিভি সেটের সামনে আমি আজকে বলে গেলাম এনপিবি অফিসে, আজ পর্যন্ত কখনো কোনো জার্নালিস্ট বা কোনো সাংবাদিক, রিপোর্টার্স, কাউকে আমার পয়সা দিয়ে আমার কোনো নিউজ করতে হয়নি। এবং আজ পর্যন্ত, যেটা অনেকেই অনেক সময় বলে, আমি দেখি যে পোস্ট দিয়ে বুঝাতে চায় ইঙ্গিতে বা সরাসরি বলে, আজ পর্যন্ত এই প্রোগ্রামে থাকলে সে আমার এসে নিচে ডিনাই করুক কমেন্ট সেকশনে এসে, আজ পর্যন্ত কখনো কোনো 5 পয়সা দিয়েও আমি কোনো দিন কোনো অ্যাওয়ার্ড নেইনি। কোনো অর্গানাইজার, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি যদি বলতে পারে যে এটার জন্য আমি তাদেরকে একটা স্পন্সর দিয়েছি কিংবা আমি টাকা দিয়েছি, আমি সেদিন থেকে সমস্ত মিডিয়ার কাজকাম ছেড়ে দিব। কিন্তু আমাকে এই অন্যরা করে, আমাকে ওই কাতারে অনেকে ফেলে কথা বলে মজা পায়। কিন্তু আমি এখানে প্রকাশ্যে সাহসের সাথে বলে গেলাম, এই কথাটা যদি কেউ বলতে পারে, তাকে আমি গলায় একেবারে ওই যে আমার 42 কেজি গয়নাটা তাকে উপহার দিব। ড্রেসের পাশাপাশি কি গয়নাও কি আপনি নিজে কাস্টমাইজ করেন নাকি জাস্ট কালেক্ট করেন? যা দোকানে থাকবে তা আমি কেন পরবো? এক্স্যাক্টলি। যা ওইটা আরেকজন কিনে নিয়ে পরে ফেলবে, ওইটাই হুবহু তার থাকবে, তা কেন হবে? তাহলে আমি যে একটা পরে গেলাম, ওইটার দিকে মানুষ কেন তাকাবে যদি ইউনিক না হয়? ওটাতে অবশ্যই কাস্টমাইজ থাকবে। তোমরা ওই নাচের মধ্যে খেয়াল করেছো কিনা জানি না, আমার ড্রেসের মধ্যে জুয়েলারি সেট করেছিলাম আমি, পেছনেও
সামনে তো আছে, পেছনেও, মানে প্রতিটা জিনিসই আমার কাস্টমাইজ করে করা। ওই ডিজাইনে ওই ব্যাপারটা যদি আমি আমার মতো করে না করি, দোকানের একটা এনে আমি আমার ওই কাপড়ে ওটা বসাতে পারবো না। ওইটা আমার ডিজাইন বা আমার মোটিভ হলো না, ওটাকে আমার ডিজাইন বলে না। এবং আমার ডিজাইনার পরের কথা, আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটাই তো মিলবে না। আমার তো স্যাটিসফাইড হতে হবে যে আমি এরকম দেখতে চেয়েছি আমাকে। কিন্তু এই যে এত ভারী জিনিস পরে ভাইয়া, আমার মানে মেকআপ আর্টিস্ট জানে। আজকে আসার সময় আমার যে মেকআপ আর্টিস্ট লাকিকে বলছিলাম আমি, যে লাকি ও এরকম একটু একটু করলে একরকম, এই জায়গায় করলে একরকম, টানলে একরকম, নিচে একটু বেশি দিয়ে ফেলে একরকম। ওটা নিয়েও আমি তার সাথে স্টাডি করি যে না এটা এইটুকু, এটা তার চেয়ে বেশি, তার চেয়ে কম। মানে এই জিনিসগুলো যদি তুমি নিজে না দেখে করো, তাহলে আসলে এটা আসলে তোমাকে কেউ বলার কিছু নেই। ওয়েন ইউ আর দ্য অ্যাডলফ খান, তোমাকে এটা মেনটেন করতে হবে। আর যখন তুমি আসলে কোনো কিছু পরোয়া না করো, তখন তুমি চাইলেই যা খুশি তাই করে ফেলতে পারো। এখন বলো পরবর্তী প্রোগ্রামে কি পরে দেখতে চাও, কি পরে হাজির হব, শাড়ি নাকি লেহেঙ্গা? এটা তো আপনি অলওয়েজ সারপ্রাইজ দেন। ব্লেজারের সাথে কিন্তু লেহেঙ্গা পরে অনুষ্ঠানে গেছে, হ্যাঁ হ্যাঁ, ঘাগরা পরে কোট পরে গেছে। সো আমাদের দেশে পড়লে, আমি অন্য কেউ জানি না, আমি পড়লে যুদ্ধ। মানে হ্যাঁ, আমরা যদি আমাদের দেশের পাশেই যদি তাকাই, আমরা ইন্ডিয়াতে কিন্তু দেখতে পারি যে কারণ জোহর, মানিশ মালহোত্রা, ওদের ছবিগুলোতে কিন্তু এত চমৎকার ফ্যাশনের মানে কত কিছু এবং করছে। খুবই এলিগেন্ট ওই যে অথেন্টিক লাস্ট একটা ছবি রণবীর সিং আর আলিয়া ভাটের, দেখো ওই যে কলকাতার যে শিল্পীটা শ্বশুরের ক্যারেক্টার করেছে, ওই জয়া বচ্চন থেকে শুরু করে অনেকে আছে, রণবীর সিং, সে এই ড্রেসটা, এই আনারকলি পরে দুজনে ক্লাসিক্যাল নেচেছে। তাদেরকে কিন্তু খারাপ বলছে না, খুব সুন্দরভাবে ওদেরকে নিয়ে। আর আমার কথা বলবে, কারণ আমি ক্লাসিক্যাল, আমি তো ক্লাসিক্যাল ডান্সার না, আমি কোথাও বলিও নেই, উচ্চারণ করিনি আমি ক্লাসিক্যাল নাচ নেচেছি, এটাও বলিনি। এটা আমার একটা স্টেজ, একটা অ্যাডপশন, একটা স্টেজ পারফরমেন্স ছিল, যেটার মধ্যে অভিনয়, দুঃখ, কষ্ট, গানের সাথে বেদনা, একটু হালকা ক্যাটওয়াক, একটু ফ্যাশন এক্সপোজ থেকে শুরু করে নাচের তালে তালে আমি সেটাকে অভিনয় করে না। আমরা কবিতা যেমন বলি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, বাচ্চারা বলে না, ওদের তো এভাবেই শেখে, জনি জনি ইয়েস পাপা, এগুলো শেখায়। তো আমি যে গানের যে কথাগুলো, সেটাকে হাত এবং মুভমেন্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, কোথাও বলিনি। কিন্তু সেটাকে নাচ, এটা আরও তার এটা শেখা উচিত, তার ক্লাসিক্যাল করা উচিত, তার শেখা উচিত। হ্যাঁ, আমি যদি পুরোদমে চলচ্চিত্রে যোগ হই এবং আমি যদি মনে করি যে এটা আমাকে আরও করতে হবে বা আরও আমাকে আনন্দ দিচ্ছে, আমি সাকসেস চাই, এই ক্ষেত্রেও অবশ্যই আমি সব শিখেই করব। হ্যাঁ, আপনি কিন্তু ধাপ করে সুদর্শন পুরুষ হোক, সেটা যেভাবেই হোক, ওয়েটা যেমনই থাকুক, আপনি কিন্তু একদম রাতারাতি সেলিব্রিটি হয়ে গেলেন। আগেও ছিলেন, কিন্তু একদম ধাপ করে একটা টার্ন ডাউন হলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এই জিনিসটা আসলে আপনি কিভাবে দেখেন ভাই? এবং যেহেতু আপনি খান বংশের ছেলে, আপনি মুসলিম হিসেবে কিভাবে দেখেন? দেখি না, আমি পুরোটাই দেখি এটা আল্লাহর হুকুম। উনি নির্ধারণ করে রেখেছেন যে ব্যাপারটা আমার সাথে এরকম একটা ঘটবে, লাইফের এই সময়ে এসে এরকম হবে, সে আমার কাছ থেকে আব্বুকে কেড়ে নিবে আর আমাকে একটা কিছু দিয়ে যাবে, একই সময়, একই টাইমে, একই ডেতে, একই সেম টাইম, একদিন আগেও পরেও না। এটা তার হিসাব ছিল হয়তো বা আমার জন্য। আমি তার নির্ধারণ, তার হুকুম ছাড়া পাতাও নড়ে না। আমি তার এই নির্ধারণের প্রতি আমি পূর্ণাঙ্গ আস্থা বা বিশ্বাস রাখি, এবং তারই এটা হিসাব নিকাশ। আমার সাথে হয়তো গল্পটা, আমার লাইফের গল্পটা এরকমই ছিল। তো সে এটা নিয়ে গেছে, আমার স্বাধীনতা নিয়ে গেছে, এবং আমার যে চট করে একটা যা খুশি তা করার একটা জীবন ছিল, সেটাকে সে কেড়ে নিয়ে গিয়ে আমাকে হয়তো বা এটা দিয়ে দিয়েছে। এবং এটাকে আমি, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তাহলে এখন আমি তাহলে কি করলাম, এটাকে মেনে নিলাম, আমার ওই জীবনটাকে বিদায় দিয়ে দিলাম। আব্বুর সাথে সাথে আমি আমার ওই জীবনটাকে বিদায় দিয়ে দিয়েছি। এমনটাই হচ্ছে। তুমি সিনেমা হলে যাও, সিনেমা তোমাকে দেখতে দিবে না। আমি যদি সিনেমা দেখতে যাই, আগে তোমাদেরকে সবাইকে ইন্টারভিউ দিয়ে হলে যেতে হবে, আবার হলের মাঝখানে এসে আবার রিভিউ দিতে হবে, আবার রিভিউ দিয়ে শেষ করে বাকি সিনেমা দেখে আবার রিভিউ দিয়ে দেখতে হবে। তাহলে আমি সিনেমাটার মজাটা পেলাম কোথায়? সেটা হলো না। খাওয়ার ক্ষেত্রেও তাই, চলার ক্ষেত্রেও তাই। আর আমার সাথে যারা থাকে, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, বা যে কেউ যখন থাকে, বা আমার হবু স্ত্রী, বা যারা থাকে, তাদের জন্য এই ব্যাপারটা খুবই এম্বারেসিং। দিস ইজ আওয়ার প্রাইভেট টাইম। আমরা হাসছি, আমরা একজন একজনের সাথে, মানে খুব বন্ধুরা যেভাবে গল্প করে থাকে না, আমরা হেলে দুলে পড়ে যাচ্ছি, সবাই সবার সাথে হা হা হি হি করতে থাকি। এই লাইফটা পুরা ডেস্ট্রয় হয়ে গেছে। আগে সপ্তাহে একবার আমি আমার প্রিয় মানুষের সাথে বের হতাম, এখন শুধুমাত্র
এই ক্যামেরার ভয়ে আমরা বের হতে পারি না। পেয়েছি যেমন হারিয়েছিও অনেক। সম্প্রতি আমরা একটা নতুন একটা জায়গা করেছে, সেটা দেখতে গেলাম। আমরা দেখতে গিয়ে ওই জায়গায় বসে ওই মাছ ফিশ নিয়ে খেলতেছি, কিন্তু চারপাশে সবার হাতে ক্যামেরা। মনে হচ্ছে শাহরুখ কাজল জুটি পানিতে নামছে। তো আমার কথা হচ্ছে, আমাকে এত ভিডিও করার কি আছে, কেন করতে হবে? তোমরা একটু ওয়েট করো, ভদ্রতা মেনটেন করো, ওয়েট করো, আমি আসতেছি। আমি তোমার সাথে একটা কেন 5টা ছবি তুলে যাব। তোমার শখ তো, তোমার শখ আমি পূরণ করে তারপর যাব। তুমি দূর থেকে আমার একার এই ভিডিওটা করে তোমার কি লাভ, কি করবে তুমি? তারপর আবার আছে কেউ কেউ আছে পজিটিভ, কেউ কেউ এই ভিডিওটা করেই একটা খুবই ডিস্ট্রাকটিভ বাজে একটা ক্যাপশন দিয়ে পোস্ট করবে। তার উদ্দেশ্যই ওই ক্যাপশনটা লেখা। বুঝাতে পারছি? মানে ওই যে ক্যাপশনটা এমন একটা মানে ভাবে লিখবে, ওইটা দেখার জন্য ভিডিওতে সবাই ক্লিক করবে। এক্স্যাক্টলি, সেখান থেকে তো ভিউ বিজনেস বা যেটা আমরা বলে থাকি। এখন ভাই আমরা যদি একটু বলুন তো কে, দেখুন তো সুদর্শন পুরুষে কি করছে, দেখুন ভিডিও সব সুদর্শন পুরুষ কি করে ফেললো, কি মেরে ফেললো, কি ধরে ফেললো। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার পুরোটা লাইফ মানে একদম আরেকটা এলোমেলো করে দিয়েছে। নতুন করে জীবন শুরু করতে ইচ্ছা করে কি, নাকি এখনো পর্যন্ত এরকম স্টেজ আসে নাই বা এরকম চিন্তা আসে নাই? আমি না প্রতিদিনই নতুন করে জীবনী শুরু করি। এই যে এখান থেকে বের হয়ে, মানে এই লাইফটা থেকে বের হয়ে না, এই একটু শান্তি থাকবে না। আসলে এই অ্যাডলফ খান এখন এমন একটা মাত্রায় চলে গেছে, এই অ্যাডলফ খান থেকে আর বের হওয়ার কোনো চান্স আর নেই। আপনি কি চান? আমি যদি এখন, তুমি যদি 6 মাস আমাকে লুকিয়েও রাখো, 6 মাস পর প্রথম যেদিন বের হব সেদিনও সেই বাজ ক্রিয়েট হবে। 6 মাস পর অ্যাডলফ খান মুখোশ থেকে বের হলেন। হ্যাঁ, সো আমি না রিসেন্টলি একটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে আমি এনপিউকেই প্রথম জানাচ্ছি। আমি অনেকেই বলবে যে এখানে দেখতেছি না, এই জায়গায় অনেক কিছুতে দেখতেছি না, বা আজকে এই প্রোগ্রামে নাই, এটাতে নাই, অনেকে অনেক কথা বলবে। হ্যাঁ, আবার অনেক প্রোগ্রাম আছে বলবে যে না, অ্যাডলফ খান আসলে এরকম হয়ে যায়, এত কন্ট্রোভার্সি, ওকে ফাইন, আমরা ওনাকে এই প্রোগ্রামে রাখবো না। অনেকেই ভাবছে, করেই থাকে, করতেই পারে। 10টা প্রোগ্রামের মধ্যে 10টা প্রোগ্রামই আমাকে, বা 10টা কাজের মধ্যে 10টা কাজেই আমাকে নিবে, আমি এটা আশা করিও না। কিন্তু আমি নিজ থেকেই ডিসিশন নিয়েছি যে আমি এখন থেকে 5টা 8টা প্রোগ্রামে একটাতে যাব। I have to be choosy. I have to be selective. বেছে বেছে কাজ করবেন আর কি। হ্যাঁ, এক্ষেত্রে আমি আর কোয়ান্টিটি চাই না, কোয়ালিটি। I want quality. I want to maintain my টোটালি। আমি এখন একটা ডিফারেন্ট ট্র্যাকে যেতে চাচ্ছি, যেহেতু আস্তে আস্তে আমি ভিজুয়ালে যেতে চাচ্ছি। সিনেমা বলো, ওটিটি বলো, নাটক বলো, মিউজিক ভিডিও বলো। সো আমি আসলে এই জায়গাটায় অনেক দেখিয়ে ফেলেছি। ফ্যাশনে অ্যাডলফ কী করতে পারে, এটা অ্যাডলফ বারবার প্রমাণ করে দিয়েছে এবং করবে, সেটা ঠিক আছে। কিন্তু এই যে আমি গেলেই অনুষ্ঠান জমে যায়, হিট হয়ে যায়, এটা আলটিমেটলি তাদের লাভ হচ্ছে, আমার তো কোনো লাভ হচ্ছে না। আমি বাসায় এসে আমি গালিটা খাচ্ছি। হ্যাঁ, কথার কথা, মানে আমি একটা প্রোগ্রাম করে তার কিন্তু লাভবান, সে লাভবান, তার কিন্তু অনুষ্ঠান জমজমাট আমি করে দিই, একদম সাকসেসফুল, যেটা কোনো নায়ক নায়িকারা করে দিতে পারেনি, আমি কিন্তু সেটা করে দিয়ে আসছি। তার যা হবার, সেই অনুষ্ঠান যে করেছে সেটা কিন্তু সে জানাতে পেরেছে বাংলাদেশকে যে অ্যাডলফ খান পাড়া দিছিল, অ্যাডলফ খান পাড়া দিয়ে ফিতা কাটছিল বা নাচছিল, সেটা কিন্তু তার জানানো হয়ে গেছে। কিন্তু বাসায় এসে আমি গালি খাওয়া শুরু করি। কেন করলো রে, কি করলো রে, কোথায় করলো রে, এই লোকটারে থামানো যায় কি করে, এই লোকটারে আটকানো যায় কি, মানে থাকে না এগুলা। তো আমি আসলে এই ফুটেজটা, এই স্পেসটা আমি তাদেরকে বারবার কেন দিচ্ছি? আমার কাছে আমি স্টাডি করেছি, রিয়েলাইজ করেছি যে আমার কি সব পাইতে হবে? 10টা অ্যাওয়ার্ডই আমার পাইতে হবে, এগুলো পেয়ে আমি ঘরের ভিতরে, আমার এখন সেলফে রাখার জায়গা নেই, আমি এগুলো সব এমনি রেখে দিছি। সো আমার আসলে এগুলো পাওয়া হয়ে গেছে, দেখছি আমি এগুলা সেই রিকগনাইজড, সেই অথরাইজড, সে এটা না যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা মেরিল প্রথম আলো পুরস্কার
সো এগুলোও পুরস্কার, এগুলোও সম্মান, এগুলো আমাকে অনেক উচ্চতায় এনে দিয়েছে। প্রত্যেকটার প্রতি আমার শ্রদ্ধা আছে এবং প্রত্যেকটা অ্যাওয়ার্ড আমার সন্তানের মতো। কিন্তু এটা আমি পেয়েছি, এটার ক্ষুধাটা আমার আরও ক্ষুধাটাকে আসলে বড়ই করবে, বরং আমি একটু সংবরণ করি, বা আমি এই প্রোগ্রামে আর না নাচি না করি, বেছে বেছে কাজ করি, যেটা আসলে আমাকে আসলে আমার পরে এইগুলোর চেয়ে আমার কাজের কথাটা বেশি হবে। সো আমি নিজেই ভেবেছি যে, আর ইউটিউবারদের কথা কি বলবো, কন্টেন্ট যারা বানায় তাদেরও আর এই ভিডিওগুলো 15 লাখ টাকার গাড়ি, 15 লাখ টাকার ড্রেস পরে আসলেন আরফ খান, 20 কোটি টাকার গাড়ি থেকে নামলেন আরফ খান, এগুলা লেখার সুযোগটা তাদেরকে না দেই। মানে আমি নিজেই ভেবেছি যে কেন? মানে আমি আসলে মানে জোর করে ওরাই কিন্তু এই দামগুলো বসায়, আরো কনফ্লিক্ট ক্রিয়েট না, করে। কেন? তো আমার কাছে মনে হচ্ছে এগুলো তো অনেক হলো, সো লিখবেই, আমি জানি। সো আমার কাছে মনে হয় সেটা 10 বার সুযোগটা দিয়ে একবার করে দেই, বাচ্চাটা কমিয়ে দেই। মানে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে দিন শেষে আমার এখন যেহেতু একটা জায়গায় চলে গেছি, আর কাউকে নিয়ে কথা হয় না, কথাটা হয় দিন শেষে আমাকে নিয়েই বেশি। সো আমার আসলে বুঝে শুনে সব জায়গায় এখন যাওয়া উচিত, করা উচিত। সব করতেই হবে, সব পেতে হবে এমন কিছু না, বরং 2 দিনের মধ্যে একদিন আমি বাসায় বসে রেস্ট নেই, কিন্তু ওই জায়গাটা আমি অ্যাভয়েড করি। সম্প্রতি আমি একটা, তোমরা এটা কেউ জানে না, এটাও প্রথম, আমি ফার্স্ট টাইম মিউজিক্যাল ফিল্ম করছি, মানে মিউজিক ভিডিও করছি। হ্যাঁ, পাশাপাশি তো ওটাতে আমার পুরোটাতেই নাচ, সো মডার্ন ডান্স। সো সেটার জন্য আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে, প্র্যাকটিস করতে হচ্ছে, যাতে পর্দায় দেখে দর্শক বলে এটা কোন অ্যাডলফকে দেখলাম, নতুন কিছু, এটা কোন অ্যাডলফকে দেখলাম, যা কেউ ভাবে নাই কখনো, আমি সেটাই করতে চাচ্ছি। তবে সিনেমায় আমরা আপনাকে কিভাবে দেখছি এখন যেভাবে আপনি আছেন, এরকমই কি নাকি নতুন কোনো লুক আমি আপনার ছবিগুলোতে আসলে একটু নেগেটিভ শেডস, একটু ডিফারেন্ট ক্যারেক্টার, বোল্ড ক্যারেক্টার, যেটা আসলে আরফ খানের সাথে যায়, যেটা আসলে আরফ খান ছাড়া আসলে অন্য কেউ ডিরেক্টররা ভাবতেই পারবে না। আমি আসলে সেই ক্যারেক্টার আর্টিস্টের ক্যারেক্টারগুলো করতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু বি মানে নায়ক নায়িকার ফর্মুলাতে আমি এখন আর যাব না। এখনকার ছবিগুলো এখন আর নায়ক নায়িকার ফর্মুলাতেও নেই। তুমি যদি বনলতা এক্সপ্রেস দেখে থাকো বা এরকম আরও কিছু ছবি দেখে থাকো, আমি বলবো এখানে দেখবা যে অনেক ক্যারেক্টার আর্টিস্ট, সবাই গুরুত্বপূর্ণ ছবিতে। আমি এই ধরনের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো করতে চাই এবং ডিফারেন্ট কিছু করতে চাই। ছবিতে হয়তো আমি এক সিন থাকবো, যদি করি ক্যামিও যদি হয়, স্পেশাল অ্যাপিয়ারেন্স বা গেস্ট অ্যাপিয়ারেন্স হয়, ডেফিনেটলি ইট শুড বি ভেরি প্রোডাক্টিভ, ইট শুড বি অ্যাট্রাকটিভ, ইট শুড বি ভেরি গ্ল্যামারাস অ্যান্ড দিস ইজ আরফ খান। ও মাই গড, আরফ খান কী করলো, ওই একটা সিন দেখার জন্য এই মানুষগুলোই আবার হলে যাবে, যে মানুষগুলো সারাক্ষণ আরফ খান ধর, আরফ খান মার, আরফ খান, তারাই আবার ওই হলে যাবে। তবে আমি এটুকু বুঝে ফেলছি যে নায়ক নায়িকারা এখন কতটুকু গ্যারান্টি রাখছে হলে যেতে বা দর্শক টানতে যাই না, তবে আমার ছবি দর্শক দেখবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে কি করলো, নেগেটিভ কমেন্ট করার জন্য হলেও দেখবে কি করছে, হ্যাঁ ওরে কে দিছে সিনেমা, এরে কে দিল সুযোগ, এ কেন সিনেমা করবে, তো কি করলো ওইটা দেখতে হলে হলে যাবে, যে দেখি তো গিয়ে কি করছে। এরপর আবার তুলনাও করবে, শাকিব খান ভালো করছেন, আপনি করছেন, কেমন কি হলো, যার সাথে কোথায় ভুল হয়েছে। এক্স্যাক্টলি, কোনো কম্পারিজন নাই। প্রত্যেকটা মানুষ আলাদা। ডেফিনেটলি শাকিব খানও খুবই সুন্দর, সে তার নিজের ওয়েতে শাইন করেছে, আপনি আপনার নিজের ওয়েতে, সে একটা মেগাস্টার, মানুষজন বলবে সে একটা এক্স্যাক্টলি মেগাস্টার, তার ক্যারিয়ার গ্রাফটাই ফিল্মকে ঘিরে। হ্যাঁ, আমি আমার ফ্যাশন সেক্টরের একটা মানুষ, হয়তো অভিনয়ে যাচ্ছি, টুকরা টাকরা একটু কাজ করবো, অন্যরকম একটু ক্যারেক্টার করবো, কম্প্যারিজন চলে আসবে, কম্পেয়ার করবে কি করবে। হ্যাঁ, আমি এখানে দেখলাম যে আমাকে কোয়েশ্চেন দিয়ে রাখছে, আপনাকে কোয়েশ্চেন করার জন্য যে কে বেশি সুন্দর, আরফ খান নাকি শাকিব খান? অবশ্যই সাকিব খান। আপনি না কেন? আমি না কেন সেটা আমি নিজে বলাটা এটা বোকামি মনে করি, ওটা বোকা উত্তর হয়ে যায়। আমারটা বরং দর্শকের কাছে থাকুক, আমার ভক্তদের কাছে ডেফিনেটলি আমি বেশি সুন্দর। আর এখন যদি আমি বলি আমি বেশি সুন্দর, ওই সাকিবের ভক্তরা আবার আমাকে দুনিয়ার পোস্ট করা শুরু করবে। আমি কারো এগেইনস্টে যেতে চাই না। অবশ্যই সাকিব খান অবশ্যই সুন্দর এবং আমার চোখে অবশ্যই সে সুদর্শন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এবং আপনার কাছে সুদর্শনের সংজ্ঞাটা খুবই ডিফারেন্ট এবং খুবই সুন্দর। আশা করি তুমি ওটার সাথে এগ্রি। অফকোর্স। এরপরে আমার কাছে যে কোয়েশ্চেনটা আছে, কে বেশি স্টাইলিস্ট, আরফ খান নাকি আরফিন শুভ? আসলে স্টাইলিশ বা ব্যাপারটা না হলো পার্সন টু পার্সন ভ্যারি করে। প্রত্যেকটা মানুষের স্টাইল আলাদা, প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র, প্রত্যেকটা মানুষ যার মতো। তুমি যদি একটা পোস্টম্যানকে দেখো, তার একটা গেট আপ, তুমি যদি একটা রিক্সাওয়ালাকে দেখো, তার গেট আপ একরকম। তুমি যদি একজন স্কুল মাস্টারকে দেখো,
তার গেট আপ একরকম, তুমি যদি একটা পপ সিঙ্গারকে দেখো তার গেট আপ আরেক রকম, প্রত্যেকটা তুমি যদি একটা লয়ারকে দেখো তার গেট আপ আরেক রকম, ওইটাই তার ফ্যাশন, ওইটাই তার সিম্বল বা তার একটা স্টাইল স্টেটমেন্ট। সো আমার স্টাইলটা আমার মতো, যেটা এক বাক্যে কেউ এখন কিছু পড়লেই কিন্তু এটা বলে যে অ্যাডলফ খানকে কপি করছে। হ্যাঁ, সেটা অপু বিশ্বাস হোক, বুবলি হোক কিংবা সাকিব খান হোক, তারাও কিন্তু এই কমেন্টসটা শোনে যে আজকে সে কি ব্যাপার। রিসেন্টলি সাকিব খান একটা ড্রেস পরছিল, ওই যে ভেতরে দিয়ে তোমার একটু জুয়েলারি পরে লং ওভারকোট পরছিল, রিলস দিয়েছিল, 99% মানুষ তার পেজে লিখে রাখছে অ্যাডলফ খান। সো এই যে আমি ওটাই স্টাবলিশ করতে চেয়েছি যে কিছু একটা দেখে পাবলিক বলবে এটা অ্যাডলফ খান, মানে এক বাক্যে দেখে বুঝে ফেলবে যে এটা অ্যাডলফ খানকে কপি করা হয়েছে। ওটা আমি মানুষের মাথায় সেট করে দিতে পেরেছি। তো সেই জায়গাটায় আমার স্টাইল আমার মতো। আর অ্যাজ এ স্টাইলিস্ট বা ফ্যাশনেবল আমি বলবো যে আরিফিন শুভর স্টাইল সেন্স খুব 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 ভালো। কারা বেশি গ্ল্যামার একটু জানতে চাই, যদি অ্যাডলফ খান নাকি পরিমণি? ও মাই গড, ও আমার বন্ধু, ওর সাথে এমনিতেই সব কম্পেয়ার করে, পাবলিক হাবি যাবে, আমার খুব হাস্যকর লাগে। পরিমণি হলো আমার দেখা একটা মানে সুন্দরীতমা নায়িকা, অপূর্ব সুন্দরী। হ্যাঁ, তবে গ্ল্যামারের সেক্টরে, গ্ল্যামারের দিক থেকে সামটাইমস আমি আমার মতো করে আমার গ্ল্যামার মেনটেন করি এবং সে তার মতো করে মেনটেন করে, এবং সে একজন নারী, আমি একজন পুরুষ, সো ওর সাথে আমার কম্প্যারিজনে আসে না। গ্ল্যামারাস সবাই গ্ল্যামারাস আছে বলে আমরা সবাই গ্ল্যামারাস ওয়ার্ল্ডটাকে মাতিয়ে রেখেছি। হ্যাঁ, গ্ল্যামারাস ওয়ার্ল্ডে তুমি পরিমণি অ্যাডলফ খানকে তোমাকে দেখতেই হবে, ওটা ছাড়া তুমি কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় তুমি বিচরণ করে, মানে এদেরকে বাদ দিয়ে তুমি কিছুই দেখতে পারবে না। এটা হচ্ছে বড় কথা। সো সুন্দর মানুষ সুন্দরের কথাই তো বলবো, ও অনেক বেশি সুন্দর। হ্যাঁ, কি ইন্টারেস্টের কথা বলেছেন, তুমি যদি মাশাআল্লাহ। পরি সম্পর্কে বলো, আমি এক বাক্যে বলবো পরি একটা সুন্দর মনের মানুষ। ও যতটা সুন্দর তার চেয়ে সুন্দর হচ্ছে ওর মন। ও এত চমৎকারভাবে ওর কাছের মানুষদেরকেও কাছে টানতে জানে, ভালোবাসতে জানে, ওর ব্যবহার সব কিছু মিলিয়ে ওর ভালোবাসার ধরনটা একেবারেই ভিন্ন, এটা বলতেই হবে আমাকে বারবার। ওর ভালোবাসার ধরনটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ওর সম্পর্কে প্রচুর মূল্য দেয়। লাস্ট যে প্রোগ্রামটার কথা আমরা বলছিলাম যে আপনারা ওই ব্ল্যাক কালারের ড্রেস, মোশাররফ করিম স্যারের কথা যে আমরা বলছিলাম, সেখানে স্টেজে হচ্ছে একটা পর্যায়ে আপনি যে তার পা ধরে সালাম করলেন তাকে, ঠিক কোন অনুভূতিটার কথা বা কোন জিনিসটা আপনি চিন্তা করে এই কাজটা করেছিলেন, সালাম করেছিলেন, আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, এটা আসলে আমার পারিবারিক শিক্ষা। যদিও মুসলিম ধর্মে পা ছুঁয়ে সালাম করাটা নাকি ঠিক না, কোথাও আমি উল্লেখিত পাইনি, কিন্তু আমাকে সবাই বলে যে পা ছুঁয়ে সালাম করাটা আমাদের ধর্মে নেই, হোয়াট এভার। কিন্তু তবুও আমি আমার শিক্ষকদের, গুরুদের, সিনিয়র শিল্পীদের, লিজেন্ডদের, যাদের মনে করি তাদের অসাধারণ কৃতিত্ব কিংবা অসাধারণ এক জার্নি, তাদেরকে আসলে সম্মান দেয়াটা, এটা আমার জায়গা থেকে আমরা কিভাবে সম্মান দিব, আমি কিভাবে সম্মান প্রদর্শন করব। আমি তো তাকে গিয়ে একটা হাক দিতে পারবো না, মানে এটা ভালো দেখায় না। আমি তাকে এটাও করতে পারবো না, তখন মানুষ বলবে আমি হিন্দু ধর্ম পালন করছি। সো আমি বরং সালামেই থাকি, আর হাত দিয়ে সালাম তো আমরা সবসময়ই করি। আমি আমার প্রত্যেকটা অনুষ্ঠানে এরকম 500টা ভিডিও দেখাতে পারবো, আমি রোজিন আপা থেকে শুরু করে নূতন আপা থেকে শুরু করে প্রত্যেকটা মঞ্চেই কাউকে না কাউকে সালাম করছি। এটা এমন কোনো নতুন আমার কোনো ঘটনা না। আমি আমার প্রোফাইল বা আমার কাছ থেকে, আমার মোবাইল গ্যালারি থেকে, আমি যখনই যে আর্টিস্টের কাছ থেকে পুরস্কার, লাস্ট একটা প্রোগ্রামে সোহেল রানা যে অভিনেতা, আমাদের প্রখ্যাত অভিনেতা, তাকেও সালাম করেছি। সো আমি তো সালাম সারাক্ষণই করতে থাকি। ওই সালামের মুহূর্তটা ভাইরাল করে দিল। উনাকে যখন আমি সুযোগ পেয়েছি, তার প্রতি যে আমার ভালো লাগা, ভালোবাসা, তার প্রতি যে আমার সম্মান, আমাকে তো প্রদর্শন করতে হবে। দুনিয়া ভারমে যাক, আমার তো সেই মানুষটাকে প্রদর্শন। তারপরে সে ধরছে যে সালাম লাগবে না, সে ধরে ফেলছে। খুবই চমৎকার, ডিসেন্ট একটা ওয়ে, কিন্তু সেটাকে কি বুঝাতে চেয়েছে আমি ঠিক জানি না আসলে। হ্যাঁ, কিন্তু এই সম্মানও করতেছি, এটাও দেখতে ভালো লাগে না কারো।
সম্মান করতেছি সেটাও ভালো লাগে। তারপর আবার বলছে তো সম্মানের পর তো একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো আমাকে, ওই নাচের পরেই উনাদের ডাকা হলো, আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো, এবং ওই অনুষ্ঠানে জানো তোমরা বেশ কিছু স্পন্সর থাকে, তারা আবার ওই সেলিব্রিটিদেরকে তাদের প্রতিষ্ঠান থেকে যেটা যেটা প্রত্যেকে একটা করে গিফট হ্যাম্পার দেয়, যে যারা যেটা স্পন্সর করে। তো সেখানে স্কিন প্রোডাক্ট ছিল, হেয়ার প্রোডাক্ট ছিল, অ্যাওয়ার্ডটার পরে স্কিন প্রোডাক্ট, হেয়ার প্রোডাক্ট এবং ফ্যান, যে ইলেকট্রনিক্স কোম্পানিও স্পন্সর ছিল। তো তারা ফ্যান গিফট করছিল, ওখানে মোশাররফ ভাই থেকে শুরু করে জয় প্রত্যেককেই দিয়েছে। তো আমাকে বলছে যে এই যে সালাম করে 900 টাকার ফ্যান ধরাই দিছে, সেটাও ধরছে, সেটাও আমার প্রবলেম, সেটাও প্রবলেম। তো এই যে অ্যাওয়ার্ড, সম্মান, এত কিছু যে সব কিছু দিল, একটা পর একটা প্রসেস, ওটার মধ্যে সবাই এটা লিখছে যে 900 টাকার ফ্যান ধরাই দিছে, 900 টাকার ফ্যান ধরাই দিছে, উনাকে ডেকে উনি নাচার পরে 900 টাকার ফ্যান পাইছে, বুঝছো? এগুলো আমাকে সহ্য করতেছে। আমি আসলে কি বলবো এই বোকা জাতি বা এই মূর্খ জাতির সাথে, আমি আসলে কি বলবো, কেন বলবো? আমার তো ব্যাখ্যা করার কিছু নাই। এভরিথিং হ্যাজ প্রুফ, এভরিথিং হ্যাজ এভিডেন্স, দেয়ার ইজ নাথিং মানে এক্সেপশনাল বা এক্সপেরিমেন্টাল, এটা টোটালি মানে ন্যাচারাল, ভেরি ন্যাচারাল, এটাই হওয়ার কথা। আমি পরবর্তী প্রোগ্রামেও সেই রকম মানের গুণী শিল্পী, দিলারা জামান বলো, মোশাররফ করিম বলো বা সুবর্ণা মুস্তফা বলো, যাকেই পাবো তাকে আমি আমার সম্মান প্রদর্শন করব না? এটা করেছি বলে, এটা ট্রল করেছি বলে কি আমি আমার সম্মান দেওয়া বন্ধ করব নাকি? নো ওয়ে, নেভার নেভার। সো আমি ডেফিনেটলি আমি যেটা করতে চেয়েছি আমি সেটাই করেছি, এবং এটা আমার পুরোপুরি পারিবারিক শিক্ষা। কিছুদিন আগে যে আপনাদের টিএসসি তে যে ইনসিডেন্টটা হলো আপনার হ্যাঁ। সাথে, এটা নিয়ে আপনার কাছ থেকে আমি নিজেও ইন্টারভিউ নিয়েছি বেশ হ্যাঁ, কয়েকবার, যে সেটা কেমন কি হলো একই কিভাবে, ঘটনা। সেমই কিন্তু হ্যাঁ, জিনিসটা হ্যাঁ, সেম ঘুরে আবার ভাবে একটু টার্ন হয়েছে। হ্যাঁ একটু। এখন আমার ন্যায্য জিনিস, আমি অ্যাজ এ টিচার আমার একটা স্কুল পরিচালনা করে আমি ফিসটা নিচ্ছি। এখন তুমি করার মাঝপথে তুমি বলছো যে তুমি আর করবে না, এখন তুমি এটা ফেরত চাচ্ছ। ফেরতের তো কোথাও কোনো অপশন নাই, কোথাও নাই, ভার্সিটি থেকে তো ওয়ার্ল্ডে পাবে না, কোথাও নাই, কোনো সেমিস্টার ফি তারা ফেরত পাবে না। করতে পারছো না, করছো না, তোমার ব্যক্তিগত। আমি তো তোমাকে না করে বিদায় করে দিচ্ছি না। আমি ছুটি নিয়েছি, ব্রেক নিয়েছি, আবার গ্যাপ দিয়ে শুরু করলে আবার তোমার বাকি জার্নিটা স্টার্ট হবে। কিন্তু সেই ধৈর্যটা সহ্য করতে না পেরে তুমি এমন এমন ঘটনা করে বসবে, আর জানো যে ভিডিও করলে চমৎকারভাবে হিট করবে, আমাকে একটু খারাপ বানিয়ে দেওয়া যাবে, তাহলে তার কোনো কথাই নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আপনার ডেফিনেটলি মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং দর্শকদের উদ্দেশ্যে লাস্ট যদি ভাই কিছু বলতে চান। আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে এত বেশি এক্সাইটেড হওয়াও ঠিক না, আবার এত বেশি ভালোবাসাও ঠিক না, আবার জোর করে এত বেশি হেট স্প্রেড করাটাও ঠিক না। ঘৃণা, ভালোবাসা সব কিছুর একটা ব্যালেন্স থাকতে হবে। আর প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবে, যেগুলো ভুল বা গঠনমূলক সমালোচনা সেগুলো অবশ্যই আপনারা করবেন, কিন্তু জোর করে কাউকে অ্যাটাক করা বা উল্টাপাল্টা মন্তব্য করা থেকে বিরত থাকবেন। কারণ প্রত্যেকটা কমেন্টস বা প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনার প্রোফাইল থেকে বা আপনার নিজ থেকে আসা প্রত্যেকটা কিছুই আপনাকেই, আপনার পরিচয় বা ইমেজকেই বহন করে। সো এটা একটু মাথায় রাখবেন, কারণ আপনার ইমেজের সাথে আপনার পরিবার বা বাবা মার দেওয়া শিক্ষাটাও অনেক বেশি জড়িত। সো আপনারা আমাকে ভালোবাসবেন, আমার কাজকে ভালোবাসবেন, আমার সাথে থাকবেন। কোনটা পছন্দ না সেটা আপনাদের কথার মাধ্যমে জেনে নিব। আপনাদেরকে অনেক কিছু দেওয়ার আছে, ইনশাল্লাহ সামনে দেখতে পাবেন। আমি ডেফিনেটলি আপনাদেরকে বারবার আনন্দিত এবং গর্বিত করব। দোয়া রাখবেন, ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ এনপিবিকে, ধন্যবাদ এনপিবির পুরো টিমকে, সেটে জয়াকে এবং সেটের বাইরে নেপথ্যে যারা কাজ করছেন, পুরো এনপিবির পরিবারকেই আমার অনেক অনেক ভালোবাসা। আশা করছি এনপিবি অনেক দূরে এগিয়ে যাবে এবং শিল্পীদের, শুধু আমার না, প্রত্যেক শিল্পীর পাশে থাকবে। প্রত্যেক শিল্পীদের আসল ঘটনা, আসল বিষয় বা বস্তুনিষ্ঠ বিষয়গুলো সবার আগে সুন্দর, সততা এবং নিষ্ঠার সাথে তারা প্রচার করবে এবং শিল্পীদেরকে, বাংলাদেশের শিল্পীদেরকে আরও এক ধাপ এগিয়ে নেবে। অনেক অনেক ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। দর্শক, এই ছিল আমাদের এনপিবির নেক্সট আইকনের আজকের পর্ব। আগামী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।